আমরা মডিউল 3 তে ছিলাম এবং গত ক্লাসে আসলে দুইটা টপিক কভার করেছি এবং সবচেয়ে বড় টপিক যেটা ছিল রিস্ক ম্যানেজমেন্ট সেটা কভার করছি। সো আজকে আমরা শুরু করব কমিউনিকেশন দিয়ে। আমরা শুরু করব কমিউনিকেশন ম্যানেজমেন্ট। সো কমিউনিকেশন ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা এখানে খুবই সংক্ষিপ্তভাবে আছে, স্টুডেন্ট ম্যানুয়ালে একটু বড় আছে আর আসলে খুব গ্রেটার ডিটেইল আছে পিএম ব্লকের 6 এডিশন। এই কলমটা নিয়ে আসো তো। আচ্ছা, সো আমার কাছে মনে হয় যে একটু স্টুডেন্ট ম্যানুয়ালটা পড়লে এই চ্যাপ্টারটা ভালো হবে। ম্যানেজ কমিউনিকেশন অনেক ডিটেইল পিএম ব্লকে আছে, পিএম ব্লকে আছে। সো লেটস সি ম্যানেজ কমিউনিকেশন। আসলে আমরা পিএম ব্লকে যদি একটু খেয়াল করেন, কমিউনিকেশনে আসলে ম্যানেজ কমিউনিকেশন তিনটা প্রসেস আছে। একটা হচ্ছে প্ল্যান কমিউনিকেশন, প্ল্যান কমিউনিকেশন, তারপর হচ্ছে ম্যানেজ কমিউনিকেশন, আর একটা হচ্ছে মনিটর কমিউনিকেশন। সো তিনটা প্রসেস, তাই না? প্ল্যান কমিউনিকেশন করা, তার মানে কমিউনিকেশন কিন্তু একটা ক্রিটিক্যাল খুবই ছোট চ্যাপ্টার। পিএম ব্লকের চ্যাপ্টার নম্বর হচ্ছে 10। এখানে কয়েকটা মতো স্লাইড আছে, আমাদের প্রেজেন্টেশন স্লাইড, এবং স্টুডেন্ট ম্যানুয়ালে বেশ ডিটেল আছে। সো যদিও মানে চ্যাপ্টার হিসেবে ছোট, কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে কমিউনিকেশন আসলে মানে ওয়ান অফ দ্য বিগ ফ্যাক্টর, তাই না? ক্রিটিক্যাল ফ্যাক্টর প্রজেক্টের সাকসেসের জন্য। অনেক সময় প্রজেক্টের সাকসেস এবং ফেল ডিপেন্ড করে কিরকম আমরা কমিউনিকেশন করতে পারছি তার উপর ডিপেন্ড করে, কত ভালো আমরা কমিউনিকেশন করতে পারছি। এবং আমরা একটা কথা মনে হয় বলেছিলাম, সেটা হচ্ছে যে প্রায় 90% টাইম, প্রজেক্ট ম্যানেজারের 90% টাইম হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট। এবং এই রেফারেন্সটা পিএম ব্লকের থার্ড চ্যাপ্টার নম্বর 3 তে আছে, দ্য রোল অফ দ্য প্রজেক্ট ম্যানেজার। সেখানে এই কথাটা বলা আছে, 90% অফ প্রজেক্ট ম্যানেজার্স টাইম ইজ কমিউনিকেশন ম্যানেজমেন্ট। সো আমরা যে প্রজেক্ট ম্যানেজার হই না কেন, আমাদের কিন্তু কমিউনিকেশন স্কিলটা খুব ভালো থাকতে হবে। কমিউনিকেশন স্কিল, যেটাকে আমরা সফট স্কিল বলি। এবং এই সফট স্কিল কিন্তু এখন আজকাল মানে সফট কি, সফট স্কিল মানে কি, সফট স্কিল বা ইন্টারপার্সোনাল স্কিলস, এগুলোকে কিন্তু এখন বলা হচ্ছে, কি বলা হচ্ছে, পাওয়ার স্কিলস। ঠিক আছে, পাওয়ার স্কিলস মানে এগুলোই আসলে সবচেয়ে বড় ভূমিকা রাখে আজকে। আপনার হার্ড স্কিল তো আছেই, কিন্তু এই সফট স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, যেটাকে পাওয়ার স্কিল বলছি আমরা, সেটা কিন্তু হার্ড স্কিলের চেয়েও বেশি ইম্পর্টেন্ট। অনেক প্রজেক্ট ম্যানেজার টেকনিক্যালি খুবই সাউন্ড, কিন্তু তার কমিউনিকেশন বা পাওয়ার স্কিল কম, তার প্রজেক্টে কিন্তু অনেক ভুগতে হবে। অনেকে আছে টেকনিক্যালি সে হয়তো সাউন্ড না, কিন্তু সে ম্যানেজমেন্টে খুব ভালো, সফট স্কিল তার খুবই ভালো, সে দেখবেন যে খুব কঠিন একটা প্রজেক্টও খুবই সাকসেসফুলি কমপ্লিট করবে। সো আমাদের আসলে ট্রাই করতে হবে যে আমাদের সফট স্কিলকে বাড়ানোর জন্য, এবং নানান ধরনের সফট স্কিলের বই আছে। তারপরে আপনার ইউটিউব তো একদম মানে একটা নলেজ রিপোজিটরি, যেখান থেকে আমরা শিখতে পারি। সো এটাই কিন্তু আমাদেরকে মানে ধীরে ধীরে বাড়াতে হবে। এবং আমরা বিল্ড এ টিম চ্যাপ্টার যদি পড়েন, বিল্ড এ টিম আমরা তো অনেক আগে কভার করে আসছি। ওখানে কিন্তু দেখবেন যে স্টুডেন্ট ম্যানুয়ালে একটা পেজে আছে শুধু 11টা স্কিল নিয়ে কথা বলেছে, যে একজন ভালো প্রজেক্ট ম্যানেজার হতে হলে 11টা সফট স্কিল ভালো থাকতে হবে। 11টা সফট স্কিল, এটা সবাই চেষ্টা করবেন যে এই স্কিলগুলো যাতে আসলে আমরা শার্পেন করতে পারি, আর আপ স্কিলিং করতে পারি, সেটা ট্রাই করতে হবে। সো আমরা বুঝতে পারলাম যে কমিউনিকেশন তিনটা প্রসেস। প্ল্যান কমিউনিকেশন মানে হচ্ছে যে আমরা আমাদের প্রজেক্টে কি ধরনের কমিউনিকেশন লাগবে সেটা প্ল্যান করা, এবং সেটা মেইনলি ইনপুট আসবে হচ্ছে স্টেক হোল্ডারদের নিডস থেকে, এবং কোথায় কিভাবে স্টেক হোল্ডারকে আমরা এনগেজ করব তার উপর ডিপেন্ড করব। সো প্ল্যান কমিউনিকেশনে আমরা প্ল্যান করব যে কি ধরনের কমিউনিকেশন আমাদের দরকার, এবং সেই কমিউনিকেশনটা আমরা কিভাবে মিট করব, সেটা হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। এবং কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে তার একটা স্লাইড আছে, সেখানে আমরা দেখব। আর অনেকে একটা টেবিল মেইনটেইন করে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান হিসাবে, মানে একটা ছোট টেবিল মেইনটেইন করে স্টেক হোল্ডার কারকে বা ক্যাটাগরি অফ স্টেক হোল্ডার্স, এবং তাকে আমরা কিভাবে ম্যানেজ করব, তার স্ট্র্যাটেজি সেট করে। সো সেরকম টেবিলে কিন্তু আমরা ইউজ করতে পারি, সেটা আমরা দেখব। আর এরপর হচ্ছে ম্যানেজ কমিউনিকেশন এক্সিকিউশনে, তার মানে আমরা যেভাবে প্ল্যান করলাম
এক্সিকিউশনে থ্রুআউট দ্য এক্সিকিউশন প্রসেস আমরা সেটাকে ম্যানেজ কমিউনিকেশন করব। এবং ম্যানেজ কমিউনিকেশন এইটার মেইন আউটপুট হচ্ছে প্রজেক্ট কমিউনিকেশনস। তার মানে প্রজেক্টে নানান ধরনের কিন্তু আমরা কমিউনিকেশন করি। এরকম যেমন আমরা কি করতেছি, ইমেইল দিচ্ছি, আমরা প্রেজেন্টেশন দিচ্ছি, হ্যাঁ প্রেজেন্টেশন দিচ্ছি, তারপরে আমরা রিপোর্ট দিচ্ছি, তারপরে এনি ফরম্যাট, নানান ফরম্যাট আমরা দিই, কোনো একটা হার্ড কপি ডকুমেন্ট দিচ্ছি, অল আর অ্যাকচুয়ালি ডিফারেন্ট কাইন্ড অফ প্রজেক্ট কমিউনিকেশনস। সো ম্যানেজ কমিউনিকেশন আসলে এক্সিকিউশনে, যেখানে আসলে ডিফারেন্ট কাইন্ড অফ কমিউনিকেশন আমরা করে থাকি। এবং এই কমিউনিকেশন গুলো ডিপেন্ড করবে যে আপনি আসলে কাদের সাথে কমিউনিকেট করতেছেন। আপনি যদি টপ ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করেন তাহলে সেটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ হবে, এক ধরনের অ্যাপ্রোচ হবে। আবার যদি আপনার পিয়ারদের সাথে বা জুনিয়রদের সাথে করেন, টিমের সাথে, তাহলে এক ধরনের ল্যাঙ্গুয়েজ হবে। এইসব জিনিসগুলো আমাদের বুঝতে হবে এবং সেভাবে কমিউনিকেট করতে হবে। আর মনিটর কমিউনিকেশন আমাদেরকে প্ল্যান এবং এক্সিকিউশনের মধ্যে দেখতে হবে যে ঠিক আছে কিনা, আরো ইমপ্রুভ করা যায় কিনা, এবং কোনো নতুন কোনো কমিউনিকেশন চ্যালেঞ্জ আসছে কিনা সেটা আমরা কিভাবে নতুন ভাবে স্ট্র্যাটেজি সেট করতে পারি। সো এই হচ্ছে তিনটা প্রসেস কানেক্টেড। সো লেটস ডিসকাস। এখানে এই যে কমিউনিকেশন, প্রথম যে প্রসেসটা কথা বললাম প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্ট, সেটার আউটপুট হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, কিংবা অনেক জায়গায় বলে কমিউনিকেশন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। এবং ম্যানেজ কমিউনিকেশনের আউটপুট হচ্ছে প্রজেক্ট কমিউনিকেশন। তার মানে নানান ধরনের কমিউনিকেশন হবে, সেটাকে কালেক্টিভলি বলা হচ্ছে প্রজেক্ট কমিউনিকেশনস। আমরা কিন্তু প্লুরাল ইউজ করছি, ঠিক আছে। স্টেকহোল্ডার রেজিস্টার একটা ভেরি ইম্পর্টেন্ট ইনপুট এখানে থাকবে যখন আমরা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান করবো, আর তাদের উপর ডিপেন্ড করে আমাদের প্ল্যানটা ডিফারেন্ট হবে। আর আমরা বিভিন্ন রিপোর্ট টিপোর্ট দেবো, সেটা আসলে যে ওয়ার্ক পারফরমেন্স ডেটা মনে আছে, ইনফরমেশন এবং রিপোর্টস, সেগুলোই কিন্তু আমরা কমিউনিকেশন করবো স্টেকহোল্ডারদের সাথে, ঠিক আছে। সো এবং এখানে আমরা একটা মডেল দেখবো, আমরা অনেকে জানি এটা সেন্ডার রিসিভার মডেল, সেটা আমরা দেখবো এখানে মেনশন করা আছে। সো নানান টাইপের কমিউনিকেশন করবো। ইভেন এখানে একটা ড্যাশবোর্ডের ছবি দিচ্ছে, তাই না, মানে একটা ড্যাশবোর্ডের ছবি, এটাও কিন্তু এক ধরনের কমিউনিকেশন। আপনি ড্যাশবোর্ডে আপডেট করবেন। আজকাল তো যেহেতু সিস্টেম অটোমেটেড হয়ে গিয়েছে, আমার ম্যানেজমেন্ট কিন্তু আমার এই ড্যাশবোর্ড দেখেই বুঝতে পারবো যে কি অবস্থায় আছে প্রজেক্টটা, কোনটা কি স্টেপ আছে। সো প্রজেক্ট কমিউনিকেশনে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে ডাইমেনশনস অফ কমিউনিকেশনস, ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টেকহোল্ডার্স, কাদের সাথে আমরা কমিউনিকেট করছি। এবার এর উপর ডিপেন্ড করে ইন্টারনালি এক ধরনের কমিউনিকেট করি আমরা, আবার যখন এক্সটার্নালি রেগুলেটরি বডির সাথে কমিউনিকেট করবো বা আমার কাস্টমারের সাথে কমিউনিকেট করবো, সেটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপ হবে, সেটা মাথায় রাখতে হবে। তারপরে কোথাও কোথাও আমরা ফর্মাল কমিউনিকেশন করি, কোথাও আবার ইনফর্মাল কমিউনিকেশন করি। তার কন্টেন্ট কি হবে, ফরম্যাট কি হবে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপর হায়ারার্কি অনুযায়ী কিন্তু আমাদের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজের টোনটা চেঞ্জ করতে হবে, তাই না। যেমন আমি হয়তো আমার আপার ম্যানেজমেন্টের কোনো মিটিংকে ডাকলে বলবো উড ইউ প্লিজ জয়েন ইন দ্য মিটিং, আর আমার টিমের বলে আমি বলবো প্লিজ জয়েন ইন দ্য মিটিং, মানে সিম্পল। যখন সিনিয়র লেভেলে যাবো তখন উড ইউ প্লিজ, মানে এইভাবে আমরা ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে ফেলবো। তারপর অফিসিয়াল আনঅফিসিয়াল কমিউনিকেশন হবে, সেটা আমরা মাথায় রাখবো। তারপর হচ্ছে রিটেন অর ভার্বাল কমিউনিকেশন, তাই না, লিখিত কমিউনিকেশন এবং মুখের কমিউনিকেশন। সো এটাও রাখতে হবে। আবার আরেকটা কমিউনিকেশন আছে যেটাকে আমরা বলি নন ভার্বাল কমিউনিকেশন, এবং অনেক বইয়ে পাওয়া যায় যে 55% কমিউনিকেশন করি আমরা নন ভার্বাল কমিউনিকেশন, যেটা আসলে যে কোভিড এর কারণে আমরা ফেস টু ফেস মিটিং করতে পারছি না, ফলে আমরা কিন্তু অনেক নন ভার্বাল কমিউনিকেশন মিস করতেছি। আর আরেকটা হচ্ছে যে আপনি যে টোন ইউজ করবেন, এর টোনের মধ্যে ইনফ্লেকশন, মানে আপনি কোন কথার উপর চাপ বেশি জোর দিচ্ছেন, কোন একটা ওয়ার্ডের উপর, হোয়াট ইউ আর ডুইং, হোয়াট আর ইউ ডুইং। আপনার বাচ্চাকে যদি বলেন হোয়াট আর ইউ ডুইং, খুবই নরম ভাষায়, সে জাস্ট হয়তো কোনো কিছু মনে করবে না। যদি আপনি এভাবে চাপ দেন ফার্স্ট ওয়ার্ডটাতে হোয়াট আর ইউ ডুইং, তাহলে কিন্তু দেখবেন যে সে ভয় পেয়ে গেছে। হ্যাঁ, এই যে আমাদের কণ্ঠের ইনফ্লেকশন, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোথায় কোন জায়গায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে। সো আমরা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান মনে রাখতে হবে, সব প্ল্যানিং ডকুমেন্ট হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের পার্ট। সো যখন কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি হয়ে যাবে, তখন এটা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে অ্যাড হয়ে যাবে। আর এটাই এই সংজ্ঞায় কিন্তু সবসময় দেখবেন আরো কয়েকটা রেফারেন্স আছে, যে আপনার প্রজেক্টে যদি কোনো প্রোগ্রামের পার্ট হয় বা কোনো পোর্টফোলিওর পার্ট হয়, তাহলে তার কমিউনিকেশন প্ল্যানের সাথে এটা রিলেশন থাকবে, প্রোগ্রাম কমিউনিকেশনের এবং পোর্টফোলিও কমিউনিকেশন। এই যে আমি বলেছিলাম যে মানে একটা টেবিলের মধ্যে কিন্তু আমরা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে পারি।
আমরা 2014-15 দিকে রবির পিএমওর সাথে কাজ করেছিলাম, রবির যে পিএমও অফিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। সো ওদের খুবই চমৎকার লাগছিল। ওরা দেখি যে মাত্র একটা টেবিলে 4-5টা কলাম, সেটা দিয়ে ওরা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করে। মানে প্রজেক্ট শুরুতে তারা প্ল্যানটা করে এবং ওইটাই ওরা ফলো করে। খুবই সিম্পল। এবং এখানেও পিএমআই এর যে স্লাইড, এটা নতুন অ্যাড করা হয়েছে, স্লাইডটা এর আগে ছিল না। এখানে কিন্তু চমৎকার একটা সিমিলার টাইপ আমার কাছে মনে হচ্ছে যে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। প্রথম কলামে কি আছে, হোয়াট টাইপ অফ কমিউনিকেশন আমরা করব, কমিউনিকেশন টাইপস করব। যেমন প্রজেক্ট কিক অফ মিটিং, তখন হবে ফ্রিকোয়েন্সি, প্রতিটা কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি আমরা ইয়া করবো। এটা হচ্ছে স্টার্ট অফ দ্য প্রজেক্টটা হবে। কিংবা পিএম বক্স যদি আপনি পড়েন ইন্টিগ্রেশন চ্যাপ্টার, সেখানে আছে যে আপনি প্রতিটা ফেজের, বড় প্রজেক্টের প্রতিটা ফেজের শুরুতে স্টার্ট অফ কিক অফ মিটিং করতে পারেন। রেসপন্সিবিলিটি কার, পিএম অফিসের। কারা কারা প্রেজেন্ট থাকবে, স্টেক হোল্ডার কারা, কি স্টেক হোল্ডার্স বা ক্যাটাগরি স্টেক হোল্ডার্স আমি লিখে রাখতে পারেন। এবং এই সময় আপনি কি কি করতে হবে তার নোটটা আপনি পয়েন্ট করে লিখতে পারেন। ঠিক আছে। তারপরে আরো আমরা লিখতে পারি কোন ফরম্যাট এটা হবে। মানে ধরেন ফরম্যাট মানে এটা কি মিটিং হবে নাকি এটা কোনো প্রেজেন্টেশন হবে, এরকম আরো কিন্তু কয়েকটা কলাম আপনি অ্যাড করতে পারেন। এইভাবে দেখেন, এই যে এখানে খুবই মানে সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। যেমন স্ট্যাটাস মিটিং উইকলি ফ্রাইডে 11টার সময় হবে। প্রজেক্ট ম্যানেজার রেসপন্সিবিলিটি, সে এটাকে অ্যারেঞ্জ করবে, সে এটাকে ফ্যাসিলিটেট করবে। কারা থাকবে, পুরো ডেভেলপমেন্ট টিম থাকবে। And we note this আমরা provides input for subsequent meetings and client sponsor. আগের মিটিং গুলো এবং পরের মিটিং গুলোতে কি হবে না হবে সেটা আমরা ডিসকাস করব। আপনি যদি অ্যাজাইল ইউজ করেন তাহলে কিন্তু, যদি আমি ডেইলি স্ক্রাম বলতাম তাহলে প্রতিদিন সে সকাল 9টায় 15 মিনিটের হবে ডিউরেশন। রেসপন্সিবল হবে স্ক্রাম মাস্টার, টিম থাকবে হচ্ছে মেইনলি ডেভেলপমেন্ট টিম, এর সাথে প্রোডাক্ট ওনার কিংবা কোনো কাউকে যদি রিকোয়েস্ট করা হয় ইন্টারনাল স্ক্রাম স্টেক করলে তারা থাকতে পারে। এবং নোটের মধ্যে আপনি লিখে রাখতে পারেন যে মিটিংটা হবে হচ্ছে কানবান বোর্ডের সামনে কিংবা আপনার স্ক্রাম বোর্ডের সামনে আপনার মিটিংটা হবে। তো এইভাবে কিন্তু আপনারা যে সমস্ত কমিউনিকেশন করা হবে, যেমন উইকলি রিপোর্ট দেবো আমরা ম্যানেজমেন্টকে বা মান্থলি রিপোর্ট দেবো, সেগুলো সব লিখে আমরা এইভাবে আরো কয়েকটা কলাম অ্যাড করলে পরে আপনি আরো বেটার একটা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে পারবেন। এবং এইটাই ফলো করাটাই মানে আমার মনে হয় অনেক প্রজেক্টে যথেষ্ট। আর আমি যদি আরো বড় কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান লিখতে চান, স্ট্র্যাটেজি কিভাবে সেট করবেন, তো কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে আসলে এই জিনিসগুলো থাকা দরকার। দেখেন, স্টেক হোল্ডারের কমিউনিকেশন রিকোয়ারমেন্ট কি সেটা আইডেন্টিফাই করতে হবে। সেই জন্য আমরা স্টেক হোল্ডার রেজিস্টারটাকে ইনপুট হিসেবে ইউজ করবো, রিভিউ করবো। তারপরে ইনফরমেশন টু বি কমিউনিকেটেড ইনক্লুডিং ল্যাঙ্গুয়েজ টু বি ইউজড, কোন ধরনের ইনফরমেশন কাকে দেবো আমরা, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, রিজনটা কি, টাইম ফ্রেম এবং ফ্রিকোয়েন্সি, এটা অবশ্যই ম্যানেজ করতে হবে। কখন কোন ইনফরমেশনটা আপনি দিবেন, টাইমলি দিতে হবে, অ্যাকুরেট দিতে হবে। আমরা অনেক সময় আনটাইমলি অ্যাকুরেট ইনফরমেশন দিলে যেমন কাজের না, আবার টাইমলি ইনঅ্যাকুরেট ইনফরমেশন দিলেও সেটা কাজের না। তো সেটা মাথায় রাখতে হবে। এবং কে রেসপন্সিবল ঠিক করতে হবে। রিসিভার কারা সেটাও আপনি একটা কলামে লিখতে পারেন। যে কলামে কিন্তু দেখেন এখান থেকে অনেকগুলো ফিল্ড নেওয়া হয়েছে। methods of technologies of conveyance. সো আমরা মেথড নিয়ে আলোচনা করবো, যে নানান টাইপের মেথড আছে, আর আপনার টেকনোলজি ডিপেন্ড করবে যে কোন ধরনের টেকনোলজি আপনি আপনার যেন কনভেনিয়েন্ট হয়। তারপর টাইম এন্ড বাজেট অ্যালোকেশন, এটাও মনে রাখতে হবে। অনেক মিটিং এর সাথে বাজেটের সম্পর্ক আছে, তাই না? অনেক মিটিং এর সাথে, যেমন সরকারি মিটিং এ যদি পার্টিসিপেট করেন, তো যেমন সরকারি লোকজন টাকা পায় খামের মধ্যে 500 টাকা 1000 টাকা, আপনি যদি জয়েন করে আপনাকেও অনেক সময় দেখে যে দেয় আর কি। সো এই খরচগুলো কিন্তু আছে। তারপরে কিছু রিফ্রেশমেন্ট থাকে, সেই খরচটা থাকবে। তারপর এসকেলেশন প্রসেস ফর ইস্যুস দ্যাট নিড ভিজিবিলিটি, এই কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে কিন্তু আপনি এসকেলেশনটাও লিখবেন। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা অনেক সময় অনেকে মিস করি আমরা। কোন একটা ইনফরমেশন যেটা আসলে এসকেলেট করা দরকার, আপনার লেভেলে আর নাই, আপনার টলারেন্সের বাইরে চলে গেছে, ইমিডিয়েটলি আপনি কোথায় কমিউনিকেট করবেন সেই এসকেলেশন প্রসেসটা কিন্তু মেনশন থাকতে হবে। খুবই ইম্পর্টেন্ট এটা। তারপর হচ্ছে আপডেট মেথড ফর দ্য প্ল্যান, তারপর গ্লোসারি থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনার কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে যদি কি কি টার্মিনোলজি ইউজ করবেন আপনি, তার প্রতিটা অর্গানাইজেশন কিন্তু নিজস্ব কিছু টার্মিনোলজি আছে, কিছু অ্যাক্রোনিম ইউজ করা হয়। তো যদি আমরা গ্লোসারি মেইনটেইন করি তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। তারপর হচ্ছে ফ্লোচার্টস, এটা অনেকে ইউজ করে। কমিউনিকেশন ফ্লোচার্টটা কিরকম হবে, ঠিক আছে? এবং অর্গানাইজেশনে কিন্তু এটা যখন তৈরি করবেন, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট কিন্তু
কনসাল্ট করতে হবে, এক্সপ্লোর করতে হবে। সেখানে যদি কোনো কমিউনিকেশন গাইডলাইন থাকে, ইউ মাস্ট ফলো দ্যাট। যেমন কোনো জায়গায় প্রজেক্ট শুরু হলেই আপনাকে কি করতে হবে, স্পন্সরকে রিপোর্ট দিতে হবে, ম্যানেজমেন্টকে জানাতে হবে, তারপর আপনার পিএম অফিসকে রিপোর্ট দিতে হবে, এই সব কিছু যাতে মেনটেন হয়। তারপরে কনস্টেন্স ডিউ টু রেগুলেশনস অফ পলিসি, কমিউনিকেশন রিলেটেড যদি কোনো রেগুলেশনস পলিসি থাকে সেটাকে কিন্তু এখানে নিয়ে আসতে হবে। আর ওই যে মেইন যেটা আমরা আসলে টুল হিসাবে ইউজ করি যখন প্ল্যানটা তৈরি করি, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, সেই টুল এবং টেকনিকটা হচ্ছে কমিউনিকেশন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। কোন স্টেক হোল্ডারের কি ধরনের রিকোয়ারমেন্ট লাগবে এবং সেটা আমরা কিভাবে মিট করব, ঠিক আছে, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এবং অনেক বড় প্রজেক্টে অনেক সময় টিম আসলে কোশ্চেনিয়ার সার্ভে করে বের করে যে আসলে কোন ক্যাটাগরির বা কোন টাইপের স্টেক হোল্ডারের জন্য আমাদের কি ধরনের ইনফরমেশন দিতে হবে এবং কি টেকনোলজি ইউজ করতে হবে আমাদের কমিউনিকেশন ম্যানেজমেন্ট। রাইট? সো নানান ধরনের কিন্তু কমিউনিকেশন টাইপস হবে, তাই না? নানান ধরনের, যেমন আমি বলেছিলাম ইমেল হবে, তারপরে ট্যাক্স করতে পারি আমরা, এখন হয়তো ওইভাবে ইউজ হয় না, অনেক জায়গায় এখন ইউজ হয়। তারপর ফেস টু ফেস মিটিংস, সবচেয়ে বেশি না, সবচেয়ে বেটার হচ্ছে ফেস টু ফেস মিটিং, যেখানে চান্স পাবো আমরা ফেস টু ফেস মিটিং এর চেষ্টা করব। তারপর ইনস্ট্যান্স মেসেজিং, টেক্সট মেসেজ, তারপরে প্রিন্ট মিডিয়া, যেমন সরকারি জায়গায় আপনাকে অবশ্যই দেখা যাবে হার্ড কপি লাগবে, আপনি মেইল দেন আর যাই দেন এর সাথে আপনাকে হার্ড কপি পাঠাতে হবে। তারপরে আমরা ভিডিও কনফারেন্স ইউজ করতে পারি, যেটা এখন আমরা ইউজ করছি। সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু একটা নতুন ইনক্লুশন, তাই না, লাস্ট কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া। এবং কোম্পানি ওয়েবসাইট, তার থ্রু থেকে আমরা কমিউনিকেট করি, পোর্টালের থ্রুতে, পোর্টালে নোটিশ দিয়ে সবাই সেই নোটিশটা দেখতে পায়। সো এটা হচ্ছে কমিউনিকেশন টাইপ। স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন এটা নিয়ে প্রায় 1-1.5 পৃষ্ঠা, প্রতিটারই অনেক ডেসক্রিপশন আছে। আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় নাই, কিন্তু তারপরে একবার পড়ে নেবেন। এবং এই যে সবগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা? ফেস টু ফেস মিটিংস সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে বেশি কমিউনিকেশন ব্যান্ডউইথ হচ্ছে ফেস টু ফেস মিটিং। কারণ ওখানে আমরা কমিউনিকেশন তো করছি, এর সাথে নন ভার্বাল কমিউনিকেশন গুলো আমরা ইজিলি বুঝতে পারছি। সো কমিউনিকেশন মডেল, এটা বোধহয় আমরা অনেকে জানি যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। মানে কমিউনিকেশন যে হয় সেন্ডার এবং রিসিভার, সেটাকে যদি আমরা মানে অ্যানালজি দিয়ে প্রেজেন্ট করি তাহলে আসলে এইভাবে প্রেজেন্ট করা যায়। এই ছবিটা আমি পিএম বক্স 6 এডিশন থেকে নিয়েছি, পেজ নাম্বার 373। কারণ এটা খুব সুন্দর লাগছে আমার কাছে। আপনার স্টুডেন্ট ম্যানুয়াল দেখবেন একটা আছে, সেটা খুব একটা ডিটেল না। এখানে দেখেন আমরা যখন কোনো কমিউনিকেশন করি, কেন এটা আলোচনা করছি, মানে আপনি যখন কমিউনিকেট করবেন তখন এই যে বিভিন্ন এলিমেন্ট এখানে ইনভলভ, সেই এলিমেন্ট গুলোকে আপনাকে বুঝতে হবে আসলে। এবং কোন একটা এলিমেন্টের কারণে আসলে দেখা যাবে যে আমি যেটা জানাতে চাচ্ছি, হ্যাঁ, ইয়াকে রিসিভারকে, সে হয়তো সেটা বুঝতে পারছেন। সো এটা আমাদেরকে একটু বোঝা দরকার। আমরা যখন কোনো কমিউনিকেট করি আমরা কি করি, আমাদের সাইডে এনকোড হয়, তাই না? আমি যখন এখন কথা বলছি এটা কিন্তু এনকোড হয়ে কি হচ্ছে, ইন্টারনেট, ওভার দ্য ইন্টারনেট, এটা হচ্ছে মিডিয়াম। হ্যাঁ, ট্রান্সমিট মেসেজ হচ্ছে মিডিয়ামের থ্রুতে, আমরা এখানে ইউজ করতেছি ইন্টারনেট। এবং এখানে কিন্তু অনেক নয়েজ অ্যাসোসিয়েট হতে পারে, তাই না? অনেক সময় দেখা যাবে ইন্টারনেটে আপ ডাউনের কারণে, ব্যান্ডউইথের আপ ডাউনের কারণে কিন্তু কথা শুনতে পারবেন আর পারতেছেন, এরকম কিন্তু অনেক সময় হচ্ছে। আর ভিডিও দেখা যাচ্ছে হয়তো আপনাদের সাইডে একটু স্লো হচ্ছে, বা আমার কথাটা হয়তো একটু পরে আপনারা শুনতে পাচ্ছেন। সো এটা আপনারা ডিকোড করে ওটা বুঝতে পারছেন। আবার আপনার যখন আমি অনেক সময় জিজ্ঞাসা করতেছি এটা কি শুনেছেন, বুঝতেছেন, আপনাকে দেখতেছেন, আপনার যে অ্যাকনোলেজ করতেছেন, হ্যাঁ, অ্যাকনোলেজ। সো আমরা কি করি, ইমিডিয়েটলি অ্যাকনোলেজ করি আর কি, যে আমরা এটা শুনতে পেয়েছি। এবং সব জায়গায় কিন্তু নয়েজ অ্যাসোসিয়েট হতে পারে। আর রিসিভার কি করে, রিসিভার কিন্তু ফিডব্যাক দিতে পারে, সেই ফিডব্যাকটাও তার এন্ডে এনকোড হবে এবং মিডিয়ামের থ্রুতে আমার কাছে যখন আসবে, আপনারা যখন কোনো একটা কথা বলবেন আমি তখন ওটা ডিকোড করে বুঝবো। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা এই নয়েজ থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসে। নয়েজ থেকে কিভাবে, এই নয়েজ মানে কি শুধু মেকানিক্যাল নয়েজ? এই নয়েজ বলতে কি শুধু মেকানিক্যাল নয়েজ বোঝায় বা টেকনোলজিক্যাল নয়েজ, যে ব্যান্ডউইথ নাই বা ইন্টারনেট হঠাৎ করে ডাউন হয়ে গেছে? না ভাইয়া, এখানে অন্য লোকের সাউন্ডও, যেমন কিছুক্ষণ আগে আমি পেন চাওয়াতে একটা সাউন্ড গেছে, এটাও একটা নয়েজ। আচ্ছা, হ্যাঁ, এই নয়েজটা থেকে পরীক্ষা কিন্তু একটা প্রশ্ন আসবে কিরকম, যেমন
আমি একবার ইয়াতে গেলাম, ওই কক্সবাজারে চিটাগাং গেলাম আনোয়ারা থানায়। সো ওখানে গিয়ে যখন আমি মানুষের সাথে কথা বলতেছি, তো আমি তাদের কথা বুঝতেছি না, তারাও আমার কথা বুঝতেছে না। কারণ ওদের ল্যাঙ্গুয়েজটা দেখতেছি পুরো ডিফারেন্ট। একদম গ্রামে গিয়েছিলাম আরকি। সো ওদের ওই ভাষাটাই বুঝতেছিলাম না, ওরাও আমার ভাষা বুঝতেছে না। এবং এটা একটা ইন্টারপ্রেটও লাগছে আমার ভাষাকে ওদের কাছে ট্রান্সলেট করে এবং ওদের ভাষাকে আমাকে বুঝাতে। তার মানে কি আমরা কিন্তু বাংলায় কথা বলতেছি, বাট কি হচ্ছে? এটা কিন্তু এক ধরনের নয়েজ। মানে তাদের অ্যাকসেন্ট আমি বলতে পারছি না আসলে। ফলে কিন্তু এটা তাদের জন্য নয়েজ লাগতেছে। আর তারা যে কথা বলতেছে, তারাও বাংলায় বলতেছে। কিন্তু যেহেতু অ্যাকসেন্টটা ঠিক হচ্ছে না, আমার কাছে কিন্তু একটা নয়েজ লাগতেছে। সেগুলো কিন্তু নয়েজ মনে রাখতে হবে। তারপরে আমি ধরেন কোন জায়গায় গেলাম, ধরেন একটা বাচ্চাদের প্রোগ্রামে আমি সেদিন একটা স্কুলে গিয়েছিলাম। মানে আমার একটা রিলেটিভ স্কুল। সেখানে হঠাৎ করে আমাকে বললো যে সব শিক্ষক আছে। ওটা বোধহয় প্রাইমারি এবং হাই স্কুল মিলে। আপনি এখানে একটা আধা ঘন্টা একটা কথা বলুন। সবাইকে একটু মোটিভেট করার জন্য। হঠাৎ আরকি। সো এই যে ধরেন আপনি কারো সামনে কথা বলতেছেন, কোন বাচ্চাদের একটা অনুষ্ঠানে কথা বলতেছেন। তাহলে আপনি কিভাবে কথা বলবেন? এমন কথা বলবেন যেটা আসলে বাচ্চারা বোঝে, তাই না? আপনার কি জাফর ইকবালের কথা শুনছেন? বাচ্চাদের যে বিভিন্ন অনুষ্ঠানে উনি কথা বলে? কেউ শুনেছেন যেকোনো একটা বক্তৃতা জাফর ইকবালের? ডক্টর জাফর ইকবাল? শুনছেন? উনি কিন্তু খুবই ফান করে কৌতুক করে বলে আরকি। এবং যেমন উনি হয়তো একটা বক্তৃতায় শুরুতে বলবে যে আসলে বলেন দেখি বানরের সাথে আমাদের কি পার্থক্য? বানরের তো বুদ্ধি অনেক। বানরের সাথে মানুষের পার্থক্য কি? বানর তো অনেক বুদ্ধি আসলে। খুবই চালাক। এই বানরের পাশ দিয়ে যাবেন, সুন্দরবনে গেছেন, কাপড় টেনে ধরে আরকি। কোকের বোতল না দিলে ছাড়বে না। কোকের বোতল দিলে তারপর ছাড়বে। সো মানে কেউ আসলে ইয়া করতে পারে না, তাই না? কল্পনা করতে পারে না। হুম? মানুষ আসলে কল্পনা করতে পারে। সো এরকম আরকি। সো এটাও কিন্তু একটা নয়েজ। আপনি কোথায় কোন কথাটা বলবেন? সেই আপনার অডিয়েন্স অনুযায়ী কথাটা যদি না হয়, তাহলে কিন্তু সেটা তাদের জন্য নয়েজ হবে। আরেকটা দেখেন ২ সাইডে একটা জিনিস আমার এটা খুব চমৎকার লাগছে। সেটা একটু খেয়াল করে দেখেন। কারেন্ট ইমোশনাল স্টেট, যিনি কথা বলছেন, তার কারেন্ট ইমোশনাল স্টেটটা কিরকম আছে? হ্যাঁ, সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে কমিউনিকেশনটা। কেউ যখন খুব রেগে থাকে তখন যেভাবে সে কমিউনিকেট করে, আবার যখন সে খুব সফট থাকে তখন তার কিন্তু কমিউনিকেশনটা ডিফারেন্ট হয়। সো এটা কেন মাথায় রাখতে হবে? কারেন্ট ইমোশনাল স্টেট, আপনি একটা অ্যাপ্রুভাল চাচ্ছেন আপনার বসের। এখন কি আপনি আসলে দেখতে হবে যে তার এখন ইমোশনাল স্টেটটা কিরকম আছে। দেখা যায় সে খুবই বিক্ষিপ্ত অবস্থায় আছে, বিক্ষিপ্ত অবস্থায়। এই সময় একটা সিলি জিনিস নিয়ে গেছেন, তাহলে দেখবেন যে ওটা অ্যাপ্রুভাল আর পাচ্ছেনই না। ঠিক আছে? সো এবং এই কারেন্ট ইমোশনাল স্টেট গুলোকে বুঝতে হবে ২ সাইডে কিন্তু ২ সাইডে। এবং এর সাথে দেখেন খেয়াল করেন কালচার, জেনারেশনাল, তাই না? আমাদের কিন্তু এখন আমরা কি বলতেছি? মানে ৩ টা জেনারেশন একসাথে আমরা এখন কিন্তু আছি বলেন। সো কার সাথে মিলেনিয়ালদের সাথে কিভাবে কথা বলবেন, তারা আপনার সাথে কিভাবে কথা বলবে, এটা কিন্তু বুঝতে হবে। তারপরে ন্যাশনাল, আমরা বলতেছি ওয়েল ডান, তাই না? বাইরে হয়তো খুব বলে ওয়েল ডান। কিছুদিন আগে একটা বিদেশি ফার্মে কাজ করলাম। তখন মানে ওই বিদেশিরা খালি বলে হ্যাঁ, নাইস, গুড। কিন্তু বাংলাদেশে কি আমার ছোটবেলায় শিখছে না কচু দেখায়? মনে আছে? তো কি মানে এটা কিন্তু কালচারের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। প্রফেশনাল ডিসিপ্লিন, জেন্ডার, যে কথাটা ছেলেদের সামনে বলা যায় সেই কথাটা হয়তো আপনি মেয়েরা থাকলে, মেয়ে যদি কলিগ থাকে আপনার, তখন হয়তো সেভাবে কথাটা বলবেন না। এগুলো মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আপনি সব গোলমাল লেগে যাবে। তারপর পার্সোনালিটি বায়াস, সেটাও মাথায় রাখতে হবে। সো আমার কাছে এই কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট লাগছে, যেটা পিএম বক্স 7 এডিশনে ছিল। কিন্তু এবার কিন্তু আপনার প্রেসিডেন্ট স্টাইল বেসড ম্যানুয়াল এই কথাগুলো নাই। কিন্তু আমার মনে হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ খুব ইম্পর্টেন্ট। যখন আপনি কমিউনিকেট করবেন এই জিনিসগুলোকে মাথায় রাখবেন। ইমোশনাল স্টেটটা। আর এর একটা ভিডিও আছে, লেটস সি দ্য ভিডিও। আমি এটা সাউন্ডটা শেয়ার করছি। Welcome to the Project Management Institute's Spotlight Series. This presentation shines the spotlight on communication channels. You're the project manager for a big new initiative within your organization. The project had a planned scope increase as additional components kick off. With more and more people being added to your team, the potential for miscommunication among team members has skyrocketed. You need to keep the channels of communication open and clear
but with so much traffic, it's becoming a challenge. To manage the extra traffic, you can start by figuring out the number of channels you're facing. A channel is an individual line of communication between two people, one sender and one receiver. It's not a method of transmission like email or phone. One person can send a single email to 3 others. That's 3 channels, 3 sender-receiver pairs. So, for 2 people, there is only one possible communication channel. Counting channels for 3 people is also pretty easy. There are 3 sender-receiver pairs. But when we get to 4, it gets more complicated, because you have to account for all the possible sender-receiver pairs. Maybe there's a formula. Let's say you're managing a project team of 6 people, plus yourself. Do you know how many communication channels this team has? Take a quick guess. Now, find the answer using the formula n times n minus 1 divided by 2. In this formula, n is the number of people. Don't forget to include yourself in the count. If you replace n with 7, you get 7 times 7 minus 1 divided by 2. 7 minus 1 is 6, which leaves 7 times 6, and that equals 42. 42 divided by 2 is 21. So your 7-person project team has 21 channels of communication. How does that answer compare to what you guessed beforehand? Now, suppose you add 2 people to your project team. How does this impact the number of communication channels? Using the same formula, you now know the number of channels jumps from 21 to 36. The higher this number gets, the harder it is to be sure you are communicating effectively with everyone. And the examples you've seen so far are just for your project team. Now the communications involve your project sponsor and the 53 stakeholders you've identified, as well as your 8-person team. Add all those up, and you have 63 people who need to communicate on a regular basis about this project. Using the channels of communication formula again, the number of communication channels you will need to manage is 1,953. It is easy to see why the volume of communication produces complexity in your planning, and, in turn, why creating and following a communications management plan is so critical. It is an important part of your project plan, and yet many project managers don't give it the attention it requires. Why is that? Since it is impossible and impractical to try and manage all the communication that goes on between project team members, this formula is often viewed as trivial. Instead, use this formula to educate your project team and help them to see how miscommunication can be a significant risk to your overall project success. And that's how to get all stakeholders to appreciate the importance of communication in a project. Thanks for using the PMI's Spotlight on Communication Channels. সবাই দেখেছি না এই ফর্মুলাটা থেকে অনেক সময় পরীক্ষায় অঙ্ক আসে, ইদানিং অবশ্য অঙ্ক খুবই কম আসে। আইডিয়াটা হচ্ছে আসলে যখন আসলে কি হয়ে যায়, টিমে যত মানুষ বাড়বে তত আসলে আপনার কমিউনিকেশন কমপ্লেক্সিটি কিন্তু বেড়ে যাবে। ফলে একটা জিনিস কিন্তু মনে রাখবো, আমরা পরীক্ষায় আপনি 1টা বা 2টা প্রশ্ন পাবেন, যে প্রশ্ন বলবে যে আপনার টিম হচ্ছে 9 জনের বা 10 জনের, এর সাথে আরো 2 জন অ্যাড। এখন আপনার টিম কি হচ্ছে, কাজ করতে গিয়ে দেখা গেল যে আপনারা পিছিয়ে আছেন, মানে আমরা যে এক্সপেক্টেড প্রোগ্রেস তার থেকে পিছিয়ে আছি। এখন আমরা কি করবো, আমরা কি 3 জন নতুন নিয়ে এসে ওই টাইমটাকে মিট আপ করার চেষ্টা করবো না কি করবো? হ্যাঁ, সো মনে রাখবেন, প্রায় মানে যখনই আমরা নতুন লোক নিয়ে আসবো তখনই কিন্তু টিমের ডাইনামিক্স চেঞ্জ হয়ে যাবে, কমিউনিকেশন চান্সটা বাড়বেই। টিমটা দেখা যাবে হয়তো পারফরমেন্স স্টেজে ছিল, সে কিন্তু আবার ব্যাক করে দেখা যাবে যে স্টর্মিং স্টেজে চলে আসছে। ফলে যেটা প্রোডাক্টিভিটি বাড়ার কথা তার চেয়ে দেখা যাবে পুরো টিমের প্রোডাক্টিভিটি কমে গেছে। এবং এটা কিন্তু অনেক ইয়াতেও আছে, দেখা যাবে বরঞ্চ হয়তো আপনার পুরো প্রজেক্টটা শেষ করতে 12 মাস টাকার কথা এখন দেখা যাবে লাগবে 17 মাস। হ্যাঁ, কারণ কি, যে কমিউনিকেশন চ্যালেঞ্জ এবং আসলে টিমের ডাইনামিক্স পুরো চেঞ্জ হয়ে গেছে। সো যে প্রশ্নটা বললাম, তার মানে এটা কোনো সলিউশন না যে আপনার কাজ পিছায় গেলে আপনি জাস্ট খালি রিসোর্স বাড়ালেন আর কাজটা অ্যাচিভ করতে পারবেন টাইমলি। সো ওইটা কিন্তু একটা প্রেফার সলিউশন না, অন্য সলিউশনে যেতে হবে যে আপনার টিমের প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায়। কিন্তু মানুষজনকে অ্যাড করে তারপরে ওটা অ্যাচিভ করা ডেডলাইন, এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকফায়ার করে।
এটা একটু মনে রাখবেন, পরীক্ষা অনেক সময় আসে। আচ্ছা, কমিউনিকেশন মেথডস, আমরা যে কমিউনিকেট করতেছি স্টেকহোল্ডারের সাথে বিভিন্ন মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। 3টা মেথডের কথা বলা আছে এখানে, স্টুডেন্ট ম্যানুয়ালে ডিটেইল আছে আর পিএম ওয়ার্কে আরো ডিটেইল আছে। একটা হচ্ছে পুশ মেথড। পুশ মানে যে আমরা যে টিভিতে দেখি বা রেডিওতে দেখি শুনি, এটা কি? এটা হচ্ছে পুশ, তাই না? মানে ওয়ান ওয়ে কমিউনিকেশন, পুশ করা হচ্ছে। পুশ কোথায় করবো আমরা? যেখানে তো অডিয়েন্স অনেক বেশি, যেমন প্রধানমন্ত্রী একটা বক্তৃতা দিবে, তার কি হবে? আমরা টিভিতে জাতীয় একটা মানে বক্তৃতা দেওয়া হচ্ছে, পুরো দেশ শুনতেছে, সেটা হচ্ছে পুশ টাইপ কমিউনিকেশন। একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। ইন্টারঅ্যাক্টিভ মানে কি? যেখানে দুজন মানে আমরা যারা কমিউনিকেট করতেছি তারা একজন আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। কারণ আমি এখানে আছি, আপনারা আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন না। At any time you can stop me, you can ask me questions. So এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। আর একটা হচ্ছে পুল সিস্টেম। পুল আমরা সে সময় ইউজ করি যেখানে আসলে নলেজটা অনেক বেশি হয় বা ইনফরমেশনটা অনেক বেশি হয়, তখন আমরা কি করি? ওটা একটা নলেজ রিপোজিটরি রেখে দেয়, যার যেটা লাগবে সেখান থেকে পুল করে নিবে। এটা পুলের এক্সাম্পল কি? বলেন দেখে, পুলের এক্সাম্পল কি হবে? ওয়েবসাইট, ইমেল। হ্যাঁ, ওয়েবসাইট। ওয়েবসাইট, ইমেল, ওয়েবসাইট, তারপরে আমাদের গুগল মামা নাকি? গুগল। হ্যাঁ, গুগল মামা। হ্যাঁ, আমরা তো যার যেটা লাগবে সেটা আমরা সার্চ দিয়ে বের করছি। ইউটিউব, আমি এই ভিডিওটা দেখবো বা আমার এটা জানা দরকার, আমি জাস্ট ইউটিউবে সার্চ দিচ্ছি, আমার যার যেটা সে সেটা পুল করে নিচ্ছে। এভরিথিং ইজ অ্যাভেলেবল, যার যেটা লাগবে সে সেটা পুল করে নেবে। আচ্ছা, এখানে সবচেয়ে বেস্ট কোনটা? ইন্টারঅ্যাক্টিভ না? যেখানে উই ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার। কিন্তু এখানে এটা পুল কোথায় ইউজ করবো? যেখানে আসলে নলেজটা অনেক বেশি, ইনফরমেশন অনেক বেশি। আর পুশ কোথায় ইউজ করবো? যেখানে আসলে অডিয়েন্সটা অনেক বেশি, যেখানে আসলে আপনি কি করবেন? জাস্ট জানাবেন। কিন্তু এটাতে কি পুশ করা, ইমেল দেওয়া। ইমেল দেওয়া কি পুশ করা নাকি পুল করা? ইমেল, সেন্ড ইমেল। ইমেল পুশ করা। পুশ করা। পুশ করার সমস্যা কি? আপনি কিন্তু ইমেলটা দিলেন, ইমেলটা আসলে সে বুঝতে পারলো কিনা, রিসিভ করলো কিনা, এটা আজকাল বোঝা যায়, টেকনোলজিতে দেখা যায় যে সে রিড করছে কিনা, কিন্তু সে আসলে বুঝলো কিনা। পুশ কমিউনিকেশনের সমস্যা হচ্ছে সে বুঝলো কিনা সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু ইন্টারঅ্যাক্টিভে আমরা ফিডব্যাক নিয়ে কোশ্চেন করে তার কাছ থেকে বুঝতে পারি যে সে আসলে বুঝছে কিনা জিনিসটা। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আপনাকে সিচুয়েশন দিয়ে প্রশ্ন বলবে, তখন হয়তো আপনাকে বুঝতে হবে যে আসলে এখানে কোনটা বেস্ট, কোনটা বেটার, পুশ নাকি পুল নাকি ইন্টারঅ্যাক্টিভ। আর এখান থেকে কিন্তু আপনি প্রশ্ন আসতে পারে, মাল্টিপল রেসপন্স। আপনাকে হয়তো সিচুয়েশন দিল, আপনাকে টেনে আপনাকে ক্লিক করতে হবে যে এটা কিসের মধ্যে পড়ে, কিংবা আপনি ওই যে হটস্পট না তো, ওটা কি বলে, ম্যাচিং পাবেন। ড্রাগ ড্রপ। হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ অথবা ম্যাচিং। আপনাকে সিচুয়েশন দিবে, আপনাকে ড্র্যাগ করে নিয়ে যেতে হবে, এটা কি পুশ নাকি পুল নাকি এটা ইন্টারঅ্যাক্টিভ। সো খুবই সহজ জিনিস, আমরা একটু মাথায় রাখলে এটা পারবো। এবার দেখেন লাস্টের যে কথাটা খুবই ইম্পর্টেন্ট, ফিডব্যাক। আমরা কিন্তু যখনই কমিউনিকেট করি ফিডব্যাক নিতে হবে যারা শুনতেছে। ফিডব্যাক না দিলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে সে বুঝলো কিনা। সো এই জন্য বলা হয়েছে এই সেন্টেন্সটা খুবই চমৎকার, কমিউনিকেশন ইজ এ টু ওয়ে স্ট্রিট। শুধু আপনি বলে গেলেন আর কোনো ফিডব্যাক নিলেন না, তাতে কিছু বোঝা যাবে না আসলে। সো এটা দুই দিকেই আসলে কমিউনিকেশন থাকতে হবে। তারপর বোথ ক্রিটিক্যাল এন্ড অ্যাফার্মিং ফিডব্যাক। আর কি ফিডব্যাক ক্যান বি পজিটিভ। এই ফিডব্যাক থেকে একটু মনে রাখেন, এই ফিডব্যাক থেকে একটা প্রশ্ন আসবে পরীক্ষায় আমার কাছে মনে হয়। স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন যে আরো একটু ডিটেইল আছে। ফিডব্যাক ক্যান বি পজিটিভ ইফ রিসিভড এন্ড আন্ডারস্টুড অ্যাজ ইন্টেন্ডেড। ঠিক আছে? আর ফিডব্যাক ক্যান বি নেগেটিভ যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। এরকম হয় না? আমরা ফেস করছি না? মানে ফ্যামিলি লাইফে এরকম হয়, পার্সোনাল লাইফে এরকম হয়, এবং অফিসেও এরকম হয়। কিন্তু আমি একটা বোঝাতে চেয়েছি আর একজনের উল্টা বুঝে আছে, এগুলো নিয়ে কিন্তু কনফ্লিক্ট ঝগড়া হয়। আচ্ছা, নো ফিডব্যাক প্রোভাইডস অ্যান ইমপ্লিসিট। এটা আমাদের সেই মানে বিয়ের কবুল বলার মতো আর কি, কবুল বলে না, নো ফিডব্যাক প্রোভাইডস অ্যান ইমপ্লিসিট অ্যাকসেপ্টেন্স অফ দ্য মেসেজ বাই দ্য রিসিভার। যদি কোনো ফিডব্যাক না দেয়, আমি বললাম যে আপনারা বুঝছেন, কেউ কথা বুঝছেন, তাহলে আমি কি ধরে নেবো যে হ্যাঁ আপনারা সবাই বুঝে গিয়েছে। ইফেক্টিভ ফিডব্যাক ইজ ক্লিয়ার, স্পেসিফিক এন্ড অফার্ড ইন এ টাইমলি ম্যানার। ঠিক আছে? আনটাইমলি দিলে হবে না, এবং অবশ্যই স্পেসিফিক এবং অ্যাকুরেট দিতে হবে। এটা আসলে আপনার প্রজেক্ট ম্যানেজারের একটা ইথিক্যাল পার্সপেক্টিভে ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি যে ইনফরমেশন দেন সেটা টাইমলি হতে হবে এবং অবশ্যই অ্যাকুরেট হতে হবে। পিএমএ কোড অফ এথিক্স এটা নিয়ে বলাও আছে আর কি, যে আপনাকে অবশ্যই অ্যাকুরেট ইনফরমেশন দিতে হবে ইন এ টাইমলি ম্যানার। পিএমএ কোড অফ এথিক্সে বলা আছে।
এবং এটা কিন্তু প্রফেশনালিজমের একটা বড় ফ্যাক্টর এটা, ঠিক আছে? এটা আমরা মিস করবো না, যখন যেটা যাকে জানাতে হয় ইমিডিয়েটলি আমরা একুরেট ইনফরমেশন দেব। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ যা বললাম সেটা আসলে এখানে সিকোয়েন্সিয়ালি একটা গাইডলাইন দেওয়া আছে আর কি, কিভাবে আমরা ইফেক্টিভলি কমিউনিকেশন ম্যানেজ করি। অলরাইট, নেক্সট টপিক হচ্ছে এনগেজ স্টেকহোল্ডার, টপিক ডি। এই টপিকটা একদম ডাইরেক্টলি অ্যালাইন টু মেইন যে প্রসেস, সেটা হচ্ছে প্ল্যান স্টেকহোল্ডার এনগেজমেন্ট। প্ল্যান স্টেকহোল্ডার এনগেজমেন্ট মানে, এবং এর সাথে আরেকটু আছে আইডেন্টিফাই স্টেকহোল্ডার। আইডেন্টিফাই স্টেকহোল্ডার আমরা আলোচনা করেছি, মনে আছে কোথায়? বিল্ড এ টিমে। এবং সেখানে আমরা দেখেছি যে স্টেকহোল্ডারকে কিভাবে আইডেন্টিফাই করে আমরা স্টেকহোল্ডার রেজিস্টারে রাখি। এই টপিকটা আসলে মেইনলি হচ্ছে কিভাবে আমরা স্টেকহোল্ডারকে এনগেজ করব, তার প্ল্যান তৈরি করা, প্ল্যান স্টেকহোল্ডার এনগেজমেন্ট। এই প্রসেসটা হচ্ছে 13.2 PMBOK। সো ডাইরেক্টলি এই প্রসেসটার সাথে এটা কানেক্টেড। সো আমরা এটা পড়বো, আর যদি মনে হয় একটু ডিটেইল জানা দরকার তাহলে PMBOK এর 13.2 সেকেন্ড প্রসেসটা আমরা একটু দেখব। সো মেইন আইডিয়া হচ্ছে স্টেকহোল্ডারকে যাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি স্টেকহোল্ডার রেজিস্টারে, তাদেরকে আমরা এখন কিভাবে এনগেজ করব। এবং এখানকার কিছু জিনিস আমরা অলরেডি পড়ছি, ওই প্রথম পিপলের যে ক্রিয়েটিং এ হাই পারফরমিং টিম, ওখানে আমরা কিছু টপিক পড়েছি। সেখানে আমাদের মেইন টার্গেট কি? আমরা এনগেজমেন্ট প্ল্যান তৈরি করবো, এটা হচ্ছে মেইন টার্গেট। আর আমাদের কোনটা সবচেয়ে বেশি হেল্প করবে? স্টেকহোল্ডার রেজিস্টার। আমাদের কিছু টুল আমাদের লাগবে, যেমন এক্সপার্ট জাজমেন্ট আমরা ইউজ করব, যে কোন স্টেকহোল্ডারকে কিভাবে ম্যানেজ করতে হবে, এটা আমাদের এক্সপার্ট জাজমেন্ট, আমাদের এক্সপেরিয়েন্স, কারো কোনো সিনিয়র কারো কাছ থেকে হেল্প নেওয়া। তারপরে মিটিংস করতে হবে, অর্গানাইজেশনাল যদি কোনো গাইডলাইন থাকে সেটা ফলো করতে হবে। এই যে এইগুলো আসলে মেইন, এই যে ইন্টারপার্সোনাল স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, সফট স্কিল, স্টেকহোল্ডার এনগেজমেন্টের এটা আসলে মেইন টুল টেকনিক। এই গ্রিডটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, পাওয়ার এন্ড ইনফ্লুয়েন্স গ্রিড, যেটা দিয়ে আসলে স্টেকহোল্ডারকে আমরা বের করি, তাই না? এটা মনে আছে তো? এখান থেকে কিন্তু পরীক্ষায় একজনের, যে গিয়াস ভাই পরীক্ষা সেদিন পাশ করলো, শুনে বললো যে এখান থেকে তার একটা প্রশ্ন এসেছিল। এটা ওদের সামনে আর একটা স্লাইডে আছে, ছবিটা আমি কি আলোচনা করেছিলাম না? পাওয়ার এবং ইন্টারেস্ট গ্রিড, পাওয়ার এন্ড ইন্টারেস্ট গ্রিড। তার মানে স্টেকহোল্ডারকে আইডেন্টিফাই করার পরে আমরা এই চারটা কোয়াড্রেন্টে তাকে ফেলি। যার ইন্টারেস্ট হাই এবং পাওয়ার হাই, সে হচ্ছে এই কোয়াড্রেন্টে। তাকে আমরা কিভাবে ম্যানেজ করব? ম্যানেজ ক্লোজলি। স্ট্র্যাটেজি হচ্ছে ক্লোজলি ম্যানেজ করব। আর যারা এখানে পড়বে এই জায়গায়, তার মানে কি ইন্টারেস্ট কম, পাওয়ার কম, তাহলে কি করবো? আমরা মনিটর করব। মনিটর। আর যাদের ইন্টারেস্ট বেশি, পাওয়ার কম, তাদেরকে কি করবো আমরা? ইন্টারেস্ট বেশি, পাওয়ার কম, তাহলে করবো হচ্ছে কিপ ইনফর্ম। যেহেতু তার ইন্টারেস্ট বেশি, তাকে আমরা ইনফর্ম করবো যাতে সে কখনো জানা হয়। আর এখানে কি পাওয়ার বেশি কিন্তু প্রজেক্টে তার খুব একটা ইন্টারেস্ট নাই, তাহলে কি করা উচিত? কিপ স্যাটিসফাইড। কিপ স্যাটিসফাইড। সো এই চারটা একটু বলে রাখেন, পরীক্ষায় কিন্তু এরকম হট স্পট প্রশ্ন আসছিল, যে কোনো গ্রাফ থেকে হট স্পট প্রশ্ন আসতে পারে। এখানে বলেছিল যে ওনাকে সিচুয়েশনটা দিচ্ছিল এরকম যে একজন স্টেকহোল্ডার ইন্টারেস্ট বেশি, পাওয়ার বেশি, এভাবে ডাইরেক্ট বলে নেয়, সিচুয়েশন দিয়ে বলছে, তাহলে সে আসলে কোড কোয়ান্টিটি পড়বে এবং তার স্ট্র্যাটেজিটা কি হবে এখানে সব লেখা ছিল, ম্যানেজ ক্লোজলি, তারপরে মনিটর, কিপ ইনফর্ম, কিপ স্যাটিসফাইড। এখন আপনাকে এই ব্লকটাতে ক্লিক করতে হবে যেটা কারেক্ট। এই ব্লকে ক্লিক করলে অ্যান্সারটা নিয়ে নেবে, এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে এটা ভুল দিচ্ছেন, তাহলে আবার ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে, তখন অন্য একটা ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, সেটা অন্য একটা স্লাইডে ওই ফিগারটা আছে, তখন আমি আবার আলোচনা করব। স্টেকহোল্ডারকে আমরা বলেছি যে স্টেকহোল্ডার যখন আমরা আইডেন্টিফাই করি স্টেকহোল্ডার রেজিস্টারে, তখন আসলে ক্যাটাগরি করলে কি হয়? ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি সেট করতে সুবিধা হয়, কারণ প্রতিটা ইন্ডিভিজুয়াল নিয়ে স্ট্র্যাটেজি তৈরি করা টাফ, কারণ মানে কয়েকশো বা হাজারো স্টেকহোল্ডার থাকতে পারে, সবাইকে তো আসলে ইন্ডিভিজুয়ালি ম্যানেজ করা যাবে না। এই ক্যাটাগরি নিয়েও কিন্তু আমরা বিল্ড এ টিমে আলোচনা করেছিলাম। এই ছবিটা একটু ডিফারেন্ট ছিল, গ্রাফটা স্পন্সর ক্যাটাগরি, কাস্টমার, ইউজার, তারপর সেলার্স বা ভেন্ডর, ঠিক আছে? তারপর ফাংশনাল ম্যানেজার্স, অর্গানাইজেশন, ডিফারেন্ট অর্গানাইজেশনাল গ্রুপস, যেমন যদি গভর্নমেন্টের অর্গানাইজেশন থাকে, রেগুলেটরি বডি, গভর্নমেন্টের করে মিনিস্ট্রি, সেগুলো আপনার রাখতে হবে। বিজনেস পার্টনার, আমরা কয়েকটা কোম্পানি মিলে একটা কাজ করছি, আদার স্টেকহোল্ডার্স, এখানে বাকিরা সবাই। সো এইভাবে কিন্তু ক্যাটাগরিক্যালি আমরা স্ট্র্যাটেজি সেট করতে পারি, যে আমরা স্পন্সরদেরকে কিভাবে ম্যানেজ করব, সেলারকে কিভাবে ম্যানেজ করব, তারপরে গভর্নমেন্টের মিনিস্ট্রিকে কিভাবে ম্যানেজ করব, সব কিন্তু স্ট্র্যাটেজি কিন্তু ডিফারেন্ট।
তো সেটা আমাদেরকে প্ল্যান এনগেজমেন্ট যেটা আমরা প্ল্যান করছি সেটাতে বের করতে হবে। আচ্ছা, স্টেকহোল্ডার রেজিস্টার আমরা ফার্স্ট চ্যাপ্টার করেছিলাম বিল্ড টিমে, এবং একটা টেবিলে আমরা দেখেছিলাম স্টেকহোল্ডার রেজিস্টার। সেখানে আমি এটাও বলেছিলাম যে স্টেকহোল্ডার রেজিস্টারে কিন্তু আমরা এই তিন ধরনের ইনফরমেশন রাখি, তাই না? একটা হচ্ছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, তারপর রাখি হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। আইডেন্টিফিকেশনের নাম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট ডিটেলস থাকে, আর অ্যাসেসমেন্টে থাকে তার পাওয়ার কিরকম, ইন্টারেস্ট কিরকম, এক্সপেকটেশন কি, হ্যাঁ এইসব জিনিস আমরা অ্যাসেসমেন্টে রাখি। আর আমরা ক্লাসিফাই করতে পারি এইভাবে যে ইন্টারনাল স্টেকহোল্ডার নাকি এক্সটার্নাল। আপওয়ার্ড, আপওয়ার্ড মানে কি? আপওয়ার্ড মানে কি? নাকি ডাউনওয়ার্ড নাকি সাইডওয়ার্ড? আউটওয়ার্ড, সাইডওয়ার্ড, সাইডওয়েজ। হচ্ছে পিএম ম্যানেজার্স লেভেল, আপওয়ার্ডস হচ্ছে সিনিয়র ম্যানেজার্স লেভেল, আর ওয়ার্কার্স লেভেল, আর লোয়ার হচ্ছে টিম। সো মানে আউটওয়ার্ডস যেমন হচ্ছে অর্গানাইজেশনের বাইরে, বাইরে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপর যে ইমপ্যাক্ট, ইনফ্লুয়েন্স, পাওয়ার, ইন্টারেস্ট একটু আগে আলোচনা করলাম, সেটাও আসলে আমাদেরকে যখন আমরা স্টেকহোল্ডারকে ক্লাসিফাই করবো বা অ্যাসেস করবো তখন আসলে আমাদেরকে help করবে। সো এইটার জন্য যদি আরেকটু করতে চান, এটা কোথায় আছে? এটা আইডেন্টিফাই স্টেকহোল্ডারে আছে, তাই না? পুরো আলোচনাটা আইডেন্টিফাই স্টেকহোল্ডার প্রসেসের মধ্যে আছে, যেটা আমরা বিল্ড টিমেও আরো ডিটেইল আলোচনা করেছিলাম। তারপরে কি করতে হবে? আসল কাজ হচ্ছে এটা, সরি, আসল কাজ হচ্ছে কি করা? স্টেকহোল্ডার এনগেজমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করা। Involve each project stakeholder based on needs, expectation, interest, and potential impact on the project. তার মানে যে স্টেকহোল্ডার রেজিস্টার যেভাবে আমরা অ্যাসেস করছি তার উপর বেস করে আমরা এখন স্ট্র্যাটেজি সেট করব এবং কি কি অ্যাকশনস দেব সেটা আমরা সেট করব। এটা অনেক সময় আমি বলেছিলাম যে স্টেকহোল্ডার রেজিস্টারে তো অনেকগুলো কলাম আছে, আইডেন্টিফিকেশন ইনফরমেশন, অ্যাসেসমেন্ট ইনফরমেশন, তারপরে ক্যাটাগরি। এরপরে কিন্তু আপনি আরো কয়েকটা কলামে স্ট্র্যাটেজি লিখতে পারেন। যেমন একটা স্ট্র্যাটেজি হতে পারে ম্যানেজ ক্লোজলি, আর কিভাবে আমি ম্যানেজ ক্লিক করব এই ক্যাটাগরির স্পন্সর, এটা এই ক্যাটাগরি স্টেকহোল্ডারকে সেই অ্যাকশনটা আপনি লিখবেন। তারপর কারা কারা রেসপন্সিবল থাকবে, হ্যাঁ সেগুলো আপনি লিখবেন। তারপর ফ্রিকোয়েন্সি লিখতে পারেন যে কিভাবে আপনি কমিউনিকেট করবেন, সেটা লিখতে পারেন। এবং এটার সাথে মনে রাখতে হবে স্টেকহোল্ডার এনগেজমেন্ট স্ট্র্যাটেজি, এটা কিন্তু ডাইরেক্টলি কাজ করতে হবে আপনার একসাথে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে। কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যান দুটো কিন্তু একসাথে কাজ করবে, কারণ আপনার অনেক কাজেই হয়তো কমিউনিকেশন দিয়েই সলভ হয়ে যাবে। হ্যাঁ, টাইমলি কমিউনিকেশন, অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেশন, কারেক্ট বা অ্যাকুরেট ইনফরমেশন, এসবগুলো দিয়ে কিন্তু হবে। ফলে এই দুইটা কিন্তু আপনাকে একসাথে কাজ করতে হবে, স্টেকহোল্ডার এনগেজমেন্ট স্ট্র্যাটেজি এবং কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান স্ট্র্যাটেজি। এই দুইটা আসলে একসাথে মিলে আপনাকে তৈরি করতে হবে স্টেকহোল্ডার এনগেজমেন্ট স্ট্র্যাটেজি। এবং এটার উপর ডিপেন্ড করে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান চেঞ্জ হবে, ওইটার উপর ডিপেন্ড করে আবার স্ট্র্যাটেজিটাও আপনাকে কি করতে হবে, মানে অ্যাডাপ্ট করতে হবে, ঠিক করতে হবে। Create and maintain relationship between the project team and stakeholders. Enable development of appropriate management strategies to engage stakeholders. ঠিক আছে, এই অ্যাক্টিভিটিগুলো আমরা করব যখন প্ল্যানটা তৈরি করব। প্ল্যানটাকে আমরা স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যান করি বা স্ট্র্যাটেজি করি, একই শব্দ। আচ্ছা, এখন আমরা প্ল্যান করছি, হ্যাঁ, এবং আমরা জানতে চাচ্ছি আসলে আমরা যে কাজ করতেছি বা প্ল্যান করে এনগেজ করার চেষ্টা করছি, আমরা যখন এই ম্যানেজ স্টেকহোল্ডার এনগেজমেন্ট করব, এখানে এই টপিকটার নাম হচ্ছে আমরা কি টিম অন ট্র্যাকে আছে, কোলাবরেট উইথ স্টেকহোল্ডার্স। সেখানে দেখবো যে এই ম্যাট্রিক্স টেবিলটা আমরা ইউজ করতে পারি, যে আমরা প্ল্যানের সময় হয়তো আমরা স্টেকহোল্ডার এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স, এখানে এটা একটু বুঝাই তারপর একটু বলি। পরীক্ষা কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স আছে। হ্যাঁ, স্টেকহোল্ডার এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স, তার মানে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে স্টেকহোল্ডারের নাম বা গ্রুপ, এবং 5টা কিন্তু দেখেন স্টেজ আছে। কিসের স্টেজ? এনগেজমেন্ট স্টেজ, এনগেজমেন্ট লেভেল। সো একটা প্রথমটা হচ্ছে আনআওয়ার লেভেল, তারপরটা হচ্ছে রেজিস্ট্যান্ট, নিউট্রাল, সাপোর্টিভ এবং লিডিং। তার মানে এই স্টেকহোল্ডার 1, এবং এখানে দুইটা টার্ম ইউজ করা হয়, একটা হচ্ছে সি এবং একটা ডি। সি মানে হচ্ছে কারেন্ট এনগেজমেন্ট লেভেল, আর ডি মানে হচ্ছে আমাদের ডিজায়ার্ড এনগেজমেন্ট লেভেল ফর দিস প্রজেক্ট। যেমন আমরা যখন এটা প্ল্যান তৈরি করতেছি তখন আসলে আমরা দেখলাম যে স্টেকহোল্ডার 1 সে এখন আসলে কোথায় আছে, সে এখন কিন্তু আনঅ্যাওয়ার স্টেজে আছে, তার মানে সে প্রজেক্টে কিছু জানে না। কিন্তু আমাদের তাকে দরকার কোথায়? বুঝতে পারতেছি কারা কারা জয়েন করেছে? আমার মনে হয় জি ভাইয়া, সাপোর্টিভ দরকার। আরিফ জয়েন করছে, এটা
এটা আরেকবার একটু বলতে হবে, যতটুকু বলছেন একটু প্লিজ আরেকবার একটু বলেন তো। হ্যাঁ। স্টেক হোল্ডার 1 প্রজেক্টের শুরুতে আনওয়্যার আছে, আবার এই ডি এখানে আবার ডি দেয়া আছে ওই বরাবরই। হ্যাঁ, তার মানে আমাদের প্রজেক্টে সাকসেসফুল হওয়ার জন্য, সাকসেসের জন্য আমাদের আসলে দরকার তাকে এই লেভেলে, সাপোর্টিভ লেভেলে। এখন তার কারেন্ট স্ট্যাটাস হচ্ছে সে এখন এই জায়গায় আছে। হ্যাঁ, তার মানে কি আমাদেরকে এমন স্ট্র্যাটেজি নিতে হবে, এমন ভাবে তাকে তার সাথে প্ল্যান করতে হবে তাকে ম্যানেজ করার জন্য বা এনগেজ করার জন্য, যাতে আমরা তাকে এই স্টেজে নিয়ে আসতে পারি। ঠিক আছে? আর স্টেক হোল্ডার 2 তে কি, তার মানে স্টেক হোল্ডার 2 তে দেখেন এখন আছে সে নিউট্রালে, তাকে করতে হবে আমাদের সাপোর্টিভে। তার মানে কি এটা কি খুব একটা ডিফিকাল্ট হবে? সে জাস্ট নিউট্রালে আছে, আমরা হয়তো একটু এফোর্ট দিলে সে সাপোর্টিভে আসতে পারবে। আর স্টেক হোল্ডার 3 যেটা, সেটা আমাদের দরকার হচ্ছে কিসে, লিডিং এ। কিন্তু এখন সে কোথায় আছে? সাপোর্টিভে আছে। হ্যাঁ, আবার এরকম হতে পারে, আরেকটা আমি স্টেক হোল্ডার আরেকটা এরকম দেখি, এরকম দেখতে পারে পিএমবকে দেখবেন একটা ডিফারেন্ট ফিগার আছে, যে এখানে এরকম হতে পারে যে সি এবং ডি, সি এবং ডি আছে একই জায়গায়। তার মানে কি আরিফ, তার মানে কি বোঝা যায়? স্টেক হোল্ডার 4 ধরেন সি এবং ডি একটা কলামের মধ্যে আছে সাপোর্টিভ, তার মানে কি তিনি সঠিক জায়গায় আছেন, তার জন্য চাচ্ছিলাম তিনি আরেকটি- supportive আমাদের mode এ থাকবেন, যেখানে তো, হ্যাঁ। আছেন। হ্যাঁ, আরেকটি সি আপনি এবং বুঝতে ডি, পেরেছেন? জি বুঝতে পেরেছি। সি এবং ডি আমরা যেখানে চাচ্ছিলাম সে সেখানেই আছে। সে সেখানে আছে, তার মানে ওনাকে আর বেশি একটা এফোর্ট দেওয়ার দরকার নাই। বাকি যাদের এই অবস্থা তাদেরকে আমাদেরকে নানান ধরনের স্ট্র্যাটেজি সেট করতে হবে। ঠিক আছে? এবং এটা তো আমরা প্ল্যানিং এর সময় করলাম, এরপর যখন এক্সিকিউশন শুরু হয়ে যাবে আমরা মনিটর করব বা ম্যানেজ করবো স্টেক হোল্ডার এনগেজমেন্ট। তখন কিন্তু দেখতে হবে যে আমরা যে এত এফোর্ট দিচ্ছি, এত স্ট্র্যাটেজি নিলাম, কমিউনিকেট করতেছি, অ্যাকশনস নিচ্ছি, তারপরে কি লোকটা এখানে আসছে নাকি আসে নাই। দেখা গেল যে হ্যাঁ 2 মাস পরে দেখা গেল সে কোথায় আছে, হয়তো নিউট্রালে আসছে। তাহলে আমাদেরকে আবার কি করতে হবে, নতুন স্ট্র্যাটেজি দিতে হবে বা আগের স্ট্র্যাটেজি আপডেট করতে হবে। তো সেইভাবে কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে সবাইকে, যেটা আমাদের ডিজায়ার্ড লেভেল সেই জায়গায় সবাইকে নিয়ে আসতে হবে। এখানে তাহলেই প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজারের ভূমিকাই সবচেয়ে বেশি, তাই না ভাই? হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজারের এবং যারা একটু সিনিয়র আছে ম্যানেজমেন্ট টিম, তাদের আসলে মেইন ভূমিকা এখানে। ট্রেডিশনাল প্রজেক্টে প্রজেক্ট ম্যানেজারের এটা আসল দায়িত্ব। ঠিক আছে? আর যদি অ্যাজাইল ইউজ করি আমরা, তাহলে একটু শেয়ার্ড হবে, কারণ প্রোডাক্ট ওনারও একটা দায়িত্ব আছে স্টেকহোল্ডারের সাথে কমিউনিকেট করা, এনগেজ করা। এর সাথে অ্যাজাইল কোচও হয়তো বিভিন্ন কারণে এনগেজ করে, কাজটা একটু ডিস্ট্রিবিউট হবে। কিন্তু এমনি ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে মানে এটা একটা বড় কাজ প্রজেক্ট ম্যানেজার, স্টেকহোল্ডারকে কিভাবে এনগেজমেন্ট আমরা মানে সুনিশ্চিত করবো, শুধু নিশ্চিত না, সুনিশ্চিত করতে হবে। ঠিক আছে? তাহলে গাইডলাইন দেখেন, গাইডলাইনটা কিছুই না, যারা পিএমবক্স 6 সেশন আগে পড়েছেন, ওই যে প্ল্যান স্টেকহোল্ডার এনগেজমেন্ট, সেটার আইটিটিওর আসলে এক্সপ্লেনেশন, তাই না? যে আমরা রিভিউ করবো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, স্টেকহোল্ডার রেজিস্টার, অর্গানাইজেশনাল ইএফ এবং ওপিএ, এবং আমরা বিভিন্ন টুল টেকনিক ইউজ করবো। তার মধ্যে এক্সপার্ট জাজমেন্ট, আরো ম্যাপিং টুল ইউজ করতে পারি আমরা, অ্যাসেসমেন্ট টুল ইউজ করতে পারি, তারপরে মিটিং ইউজ করতে পারি আমরা, অ্যানালিটিক্যাল টেকনিক ইউজ করবো যেমন পাওয়ার, ইন্টারেস্ট, বিট, তারপরে স্টেকহোল্ডার কিউ, এরকম জিনিস আমরা ইউজ করে কি তৈরি করবো, স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যান তৈরি করবো। এটা আউটপুট। ঠিক আছে? এই সবগুলোকে আমরা মানে গাইডলাইনটা হচ্ছে এটা, কিভাবে আমরা স্টেকহোল্ডারের এনগেজমেন্ট প্ল্যান তৈরি করব। সো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ স্টেকহোল্ডার যদি ঠিকমতো আমরা এনগেজ করতে না পারি এবং প্ল্যানটা যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, আমরা যদি নাই করি, তাহলে করবো কিভাবে? সেই প্ল্যানটা কিন্তু আমাদের করতেই হবে। অলরাইট, সো নেক্সট টপিক হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট আর্টিফ্যাক্টস। আর্টিফ্যাক্টস মানে কি? এই শব্দটা কিন্তু অ্যাজাইল থেকে এসেছে। পিএমবক আর্টিফ্যাক্ট শব্দটা ইউজ হয়েছিল, খুব একটা বেশি ইউজ হয় না, কিন্তু অ্যাজাইলে কিন্তু সবকিছুকে আর্টিফ্যাক্টস বলে। ওরা প্রজেক্ট ডকুমেন্ট, প্ল্যানিং ডকুমেন্ট এরকম বলে না, কিন্তু হ্যাঁ বলে আর্টিফ্যাক্টস। সো আর্টিফ্যাক্টস এর ডেফিনিশন হচ্ছে, আর্টিফ্যাক্টস হচ্ছে এনি কাইন্ড অফ ডকুমেন্টস, সেটা প্ল্যানিং হতে পারে, এমনি প্রজেক্ট ডকুমেন্ট হতে পারে, ডকুমেন্ট হতে পারে, এর সাথে হচ্ছে এনি কাইন্ড অফ ডেলিভারেবলস বা আউটপুট, সেটাকে আর্টিফ্যাক্টস বলা হয়। ঠিক আছে? এবং স্ক্রামে মনে আছে, স্ক্রামে কিন্তু কয়টা আর্টিফ্যাক্ট ছিল কারো মনে আছে? স্ক্রামে আমরা পড়েছিলাম 3টা আর্টিফ্যাক্ট ছিল। কি কি? ওনার ব্যাকলগ, স্প্রিন্ট ব্যাকলগ, ইনক্রিমেন্ট আর ডিওডি। স্প্রিন্ট ব্যাকলগ আর একটা হচ্ছে আপনাদের ইনক্রিমেন্ট, তাই না?
তাহলে ইনক্রিমেন্টটা কিন্তু ডকুমেন্ট না, এটাকে কিন্তু আমরা আর্টিফ্যাক্ট বলছি, ঠিক আছে? সো তার মানে আসলে আর্টিফিশিয়াল ডেফিনিশন হচ্ছে এনি ডকুমেন্ট রিলেটেড টু প্রজেক্ট এবং হচ্ছে এনি ডেলিভারেবল, এবং আউটপুটটা একটা আসলে ডেলিভারেবল। ওকে, লেটস সি কি কি প্রজেক্ট আর্টিফ্যাক্টস আমাদেরকে তৈরি করতে হবে। এনি ডকুমেন্ট রিলেটেড টু দ্য ম্যানেজমেন্ট অফ প্রজেক্ট এন্ড অলসো ডেলিভারেবল। আচ্ছা, আর্টিফ্যাক্টস আর লিভিং ডকুমেন্টস। মনে রাখতে হবে বেশিরভাগ প্রজেক্ট ডকুমেন্ট, প্ল্যানিং ডকুমেন্ট কি স্ট্যাটিক নাকি লিভিং? মনে রাখতে হবে কিন্তু লিভিং ডকুমেন্ট, খুব কম ডকুমেন্ট আছে যেটা স্ট্যাটিক, বেশিরভাগই লিভিং ডকুমেন্টস। লিভিং মানে কি? আপডেটেড থ্রুআউট দ্য প্রজেক্ট। হ্যাঁ, মানে কন্টিনিউয়াসলি কিন্তু যখন দরকার হবে এটা কিন্তু আমরা আপডেট করব। যেমন আমি স্টাডিজ তৈরি করছি, স্টেকহোল্ডার এনগেজমেন্ট স্টাডিজ, কিন্তু ওইটা দেখা যাচ্ছে ইফেক্টিভ হচ্ছে না বা আরো চেঞ্জ করা দরকার, আরো বেটার করা দরকার। এটা কি করবো আমরা? ওটা কিন্তু আপডেট করবো। তারপর আমরা বেসলাইন, আমরা একটা টপিক কিন্তু পড়েছিলাম যেখানে স্কোপ, টাইম, কস্ট সব বেসলাইন করেছি, এবং আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে কিন্তু সবগুলোকে অ্যাড করেছি। কিন্তু যদি কোনো একটা চেঞ্জের কারণে বেসলাইন আপডেট হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্ল্যানিং ডকুমেন্টগুলোকে বা আর্টিফ্যাক্টসগুলোকে আপডেট করতে হবে। Enable reconstruction of the history of the project and to benefit other projects. Create and maintain many artifacts during the life of the project. So নানা ডকুমেন্ট আমরা ইউজ করি। এর এক্সাম্পল সামনের স্লাইডে আছে এবং স্টুডেন্ট ম্যানুয়ালেও ভাগ করা আছে, পিএম বকেও কিন্তু আছে এগুলো। এবং আমি বলেছিলাম যে আমরা বিজনেস ডকুমেন্ট ইউজ করি 2টা, পিএম বকে মেনশন করা আছে। প্ল্যানিং ডকুমেন্ট হচ্ছে 18টা। তারপরে আপনার প্রজেক্ট ডকুমেন্ট পিডি সেটা আছে 33টার কথা মেনশন আছে, আর প্রকিউরমেন্ট ডকুমেন্ট কিন্তু আরো আছে। তো সবগুলো কিন্তু অনেক ডকুমেন্ট, সবগুলোকে আমরা আর্টিফ্যাক্ট করছি। আর অ্যাজাইলে কিন্তু আরো ডিফারেন্ট কাইন্ড অফ আর্টিফ্যাক্ট ইউজ হয়, যেমন আমরা একটু আগে বললাম প্রোডাক্ট ব্যাকলগ, ইটারেশন ব্যাকলগ, ভিশন স্টেটমেন্ট, ডেফিনিশন অফ ডান, ডেফিনিশন অফ রেডি। অলরাইট, সো দেখেন এখানে মানে একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছে আর্টিফ্যাক্টস কি, ডেলিভারেবল কি, এবং প্রজেক্ট ডকুমেন্টস কি। সো আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় না, কারণ পিএম বক্স 6 এডিশনে দেখবেন যে আর্টিফ্যাক্টস মানে সবকিছুই আসে। এখানে প্রজেক্ট আর্টিফ্যাক্টের এক্সাম্পল দিয়েছে, দেখেন এই যে এগুলো হচ্ছে এক্সাম্পল, যেটা আমরা জেনারেলি এই এক্সাম্পল গুলোতে আসলে মেইনলি আছে ট্রেডিশনাল প্রজেক্টের এক্সাম্পল। প্রেডিক্টিভ প্রজেক্ট আমরা ধরেন এই সমস্ত জিনিসগুলো ইউজ করি। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, কারণ মনে আছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আমরা ট্রেডিশনাল প্রজেক্টে কোন ডকুমেন্টে রাখি? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আমরা হাই লেভেলে রাখি প্রজেক্ট চার্টারে, আর ডিটেলসে থাকে হচ্ছে এইসব ভিতরে স্কোপে। স্কোপ স্টেটমেন্টে রাখি। হ্যাঁ, স্কোপ যেটা আমরা স্কোপ চ্যাপ্টার করেছিলাম, সেখানে কিন্তু প্রতিটা ডেলিভারেবলের সাথে আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া দেখি এবং একটা কাস্টমারকে দিয়ে অ্যাপ্রুভ করাই না, এবং সেটা যখন শেষ হয়ে যায় তখন আবার কাস্টমারকে দিয়ে ভ্যালিডেট করাই যে সমস্ত ক্রাইটেরিয়া মিট করেছে। অ্যাজাম্পশন, বিজনেস কেস, এই যে বিজনেস কেস বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, সেটা কিন্তু আমাদের বিজনেস ডকুমেন্টস। সো এই যে আমরা সবগুলো অলরেডি দেখেছি সব ডকুমেন্টগুলো। ভাইয়া এখানে একটা বলা আছে স্লাইড ডেক, এটা হ্যাঁ রাইট। হ্যাঁ, স্লাইড ডেক মানে কি? সরি, যেখানে স্লাইড রাখে, সরি সরি, এটাকে আসলে অনেক সময় ডেক বলে আর কি। মানে আমরা এখন অনেক সময় স্লাইড কে আমরা যেটাকে বলি পাওয়ার পয়েন্ট স্লাইড, এটাকে অনেকে এখন বলে ডেক। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ডেক বলে মানে কালেকশন অফ স্লাইডস। হ্যাঁ, কালেকশন অফ স্লাইডস। সো এবং অনেক সময় বলা হয় যে আপনি যে আজকে মিটিং এ প্রেজেন্ট করবেন সেই ডেকটা আপনি শেয়ার করেন আমাদের সাথে, প্রেজেন্টেশন ডেকটা শেয়ার করেন, সেই টার্মটা কিন্তু ইউজ হয়। ওকে, এবং সব সাবসিডিয়ারি প্ল্যান, তাই না? স্কোপ, বেসলাইন এবং যত বেসলাইন আছে তার সাথে সাবসিডিয়ারি প্ল্যান, এগুলো আসলে এক্সাম্পল। হ্যাঁ, কিন্তু আসলে আমি যেটা বললাম পিএম বকে প্রায় কয়টা, প্রায় 50-60টার মতো ডকুমেন্টের কথা মেনশন আছে। আর এটা অ্যাজেল প্রজেক্টে আমরা একটু আগে আলোচনা করলাম প্রোডাক্ট ব্যাকলগ, প্রোডাক্ট ইমপ্লিমেন্ট, রোড ম্যাপ, রোড ম্যাপটাও কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারি। ভিশন স্টেটমেন্ট, যেটা মধ্যে একটা লাইন 2 লাইনেরও হতে পারে, যেটা ক্ল্যারিটি এবং ব্রেভিটি দিয়ে আমরা বলি যে আমাদের ভিশন স্টেটমেন্ট হচ্ছে এইটা। রিলিজ প্ল্যান করতে পারি। রিলিজ প্ল্যান মানে কি? মানে এই রিলিজের মধ্যে কি কি ফিচার দেব এবং কয়টা ইটারেশন দিয়ে এই ফিচারগুলো আমরা ডেলিভারি দেব, সেটা হচ্ছে রিলিজ প্ল্যান। আর রোড ম্যাপে মেইনলি টাইমটা থাকে, যে কোন কোয়ার্টারে কোন টাইমে আমরা কি রিলিজ দিতে যাচ্ছি।
আর স্প্রিন্ট ব্যাকলগ, একটা স্প্রিন্ট যখন শুরু করবো তখন আমরা স্প্রিন্ট ব্যাকলগ, এই জিনিসগুলো আমরা সবই আগে কিন্তু কভার করেছি। এরপর একটা বিষয়ে আলোচনা করা দরকার, যেটা কনফিগারেশন ম্যানেজমেন্ট। এটা পিএমবক এর কোথায় আছে? পিএমবক এর কিন্তু ইন্টিগ্রেশন চ্যাপ্টারে আছে কনফিগারেশন ম্যানেজমেন্ট। হ্যাঁ, এবং একটা বেশ বড় টপিক আছে কনফিগারেশন ম্যানেজমেন্ট নিয়ে। একটা ওখানে দেখবেন যে কনফিগারেশন ম্যানেজমেন্ট ডেফিনেশন কি, কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান কি, তারপরে কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম কি, স্টুডেন্ট ম্যানুয়ালও সব কিছু সুন্দরভাবে আলোচনা করা আছে এই চ্যাপ্টারে। কনফিগারেশন ম্যানেজমেন্ট কাকে বলে? কনফিগারেশন ম্যানেজমেন্ট হচ্ছে টুল। তার আগে জানা দরকার হোয়াট ইজ কনফিগারেশন ম্যানেজমেন্ট, কনফিগারেশনটা কি আসলে। কনফিগারেশন ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমরা প্রজেক্টে নানান ধরনের আইটেম ইউজ করি, ডকুমেন্ট থেকে শুরু করে প্রজেক্টের জন্য বিভিন্ন ম্যাটেরিয়াল, ফিজিক্যাল রিসোর্স, এসব বিভিন্ন কিছু কিন্তু ইউজ করি। এখন আমাদের প্রতিটা আইটেমের, প্রতিটা না, যে আইটেমগুলো আমাদের কনফিগারেশন মেনটেন করা দরকার, হ্যাঁ, সেই আইটেমগুলোর কোন কোন অ্যাট্রিবিউটের কনফিগারেশন ম্যাচ করা দরকার থ্রুআউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল, সেটা আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। সেটাকে বলা হয় কনফিগারেশন আইটেম আইডেন্টিফিকেশন। পিএমবক আসলে 3টা স্টেপস আছে কনফিগারেশন ম্যানেজমেন্ট। একটা হচ্ছে, প্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন করা, তারপর সবগুলো স্ট্যাটাস অ্যাকাউন্টিং করা, তার মানে সবগুলোর অ্যাট্রিবিউট গুলো কি কি সেটাকে লিপিবদ্ধ করা, ডকুমেন্টেড করা। ফর এক্সাম্পল, যেমন আমরা ধরেন যে জাস্ট একটা মোবাইলে 2000-এর মতো কি হয়, মানে হার্ডওয়্যারের আছে না, ছোট ছোট পার্টস আছে, মোর দ্যান 2000। সেই প্রতিটা পার্টস কিন্তু ডিফারেন্ট শেপে, ডিফারেন্ট সাইজে, ডিফারেন্ট ওজনে এবং ডিফারেন্ট মানে এলিমেন্টের তৈরি। সো সেগুলো কিন্তু প্রতিটার অ্যাট্রিবিউট গুলো আমাদেরকে মানে আইডেন্টিফাই করা দরকার, এবং কোথায় কোনটা লাগবে, কোন স্ক্রুটা আপনি কোথায় লাগাবেন সেটা কিন্তু একদম কনফিগারেশন ম্যানেজমেন্টে বলা থাকবে। একটা স্ক্রু অন্য জায়গায় লাগালে কিন্তু ডিসফাংশনাল হয়ে যাবে, এবং যদি খুবই রিস্কি টাইপ প্রজেক্ট করেন, সেখানে দেখা যাবে একটা ভুলের কারণে কিন্তু আপনার দেখা যাবে ওটা জিনিসটাই ফল করছে। সো দ্যাটস ওয়াই প্রজেক্টের শুরুতেই আমাদেরকে কনফিগারেশন আইটেম কি হবে আমার প্রজেক্টের, এবং তার অ্যাট্রিবিউট কি কি আমরা ম্যানেজ করব, সবগুলোকে আইডেন্টিফাই করতে হবে। করার পর সবগুলো স্ট্যাটাস অ্যাকাউন্টিং করতে হবে, মানে প্রতিটা অ্যাট্রিবিউটের আমাকে মানে ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবং মাঝে মাঝে স্ট্যাটাস অ্যাকাউন্টিং বলা হয়, অ্যাকাউন্টিং এবং অডিট করে দেখতে হবে, অ্যাকাউন্টিং এন্ড অডিট করে দেখতে হবে যে সব জায়গায় সব আইটেমগুলো ঠিক মতো আমরা ইউজ করছি কিনা। এবং যখনই কোনো চেঞ্জ হবে তখন দেখতে হবে সেই চেঞ্জটার কারণে কোনো কনফিগারেশন আইটেম চেঞ্জ হচ্ছে কিনা, এবং তার কোনো অ্যাট্রিবিউট এবং ভ্যালু চেঞ্জ হচ্ছে কিনা। যদি হয়, ইমিডিয়েটলি কনফিগারেশন ম্যানেজমেন্টের সমস্ত রিলেটেড ডকুমেন্টগুলোকে আপডেট করতে হবে। সো চেঞ্জ ম্যানেজমেন্ট এবং কনফিগারেশন ম্যানেজমেন্ট মানে হ্যান্ডস ইন হ্যান্ড কাজ করে আর কি। যখনই কোনো চেঞ্জ হবে, ইমিডিয়েটলি আপনাকে কনফিগারেশন ম্যানেজমেন্ট এবং চেঞ্জ ম্যানেজমেন্ট কিন্তু একসাথে করতে হবে। তার কারণে যদি আপনার কোনো অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যে চেঞ্জ হয়, সেটা অবশ্যই সবাইকে সিঙ্ক করতে হবে। এবং এটার সাথে একটা মনে রাখতে হবে, যত ডকুমেন্ট আমরা ইউজ করি, সে আমরা একটা কনস্ট্রাকশন প্রজেক্ট করতেছি, সেখানে আমরা একটা স্ট্রাকচার ডিজাইন করেছি, ধরেন আমরা একটা আর্কিটেকচার ডিজাইন করছি, সেই ডিজাইন ডকুমেন্টটার ভার্সন প্রজেক্টের শুরুতে ছিল 1.2, যখন অ্যাপ্রুভ হয়ে 1.2, এখন আরো কয়েকটা চেঞ্জ আসার পরে এখন ভার্সনটা হয়ে গেছে 1.4। এখন ধরেন এখানে, হ্যাঁ, ধরেন এই যে পদ্মা প্রজেক্ট বা আমাদের মেট্রো প্রজেক্ট, এখানে তো থাউজেন্ডস অফ পিপল আর ওয়ার্কিং। এখন এই যে ভার্সন 1.4 যে আপডেট হলো, এটা যদি সব টিমগুলো সিঙ্ক না থাকে, তাহলে কি হবে? গোলমাল লেগে যাবে না? হ্যাঁ, বিরাট কিন্তু গোলমাল হয়ে যাবে। সো এই যে কনফিগারেশন ম্যানেজমেন্ট থ্রুতে আসলে সমস্ত ডকুমেন্টের এবং সমস্ত আইটেমের, যে আইটেমগুলো এত ক্রিটিক্যাল, যার সমস্ত অ্যাক্টিভিটি এবং ভ্যালু, সেগুলো কিন্তু ম্যানেজ করা হয়। ঠিক আছে, এই হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট। এবং এই কনফিগারেশন ম্যানেজ করার জন্য আমরা অনেক সময় টুল ইউজ করি, সেটা ম্যানুয়াল টুল হতে পারে, বা মানে আমরা এক্সেল ইউজ করতে পারি, কোনো সফটওয়্যার ইউজ করতে পারি সমস্ত অ্যাট্রিবিউট এবং ভ্যালুগুলোকে রাখার জন্য। আর সিস্টেম বলতে বলা হচ্ছে প্রসিডিউর, ডেফিনেশন একটু দেখে নেবেন, ওটা হচ্ছে টুলস আর একটা হচ্ছে কালেকশন অফ প্রসিডিউর। মানে আপনি কনফিগারেশন আইটেমের ভ্যালুগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন, আমি যে 3টা স্টেপ বললাম, কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে আসলে স্ট্যাটাসটার অ্যাকাউন্টিং করবেন, কিভাবে আমরা মাঝে মাঝে অডিট এবং ইন্সপেক্ট করে দেখবো সবকিছু সিঙ্ক আছে কিনা থ্রুআউট দ্য প্রজেক্ট এবং অল দ্য টিমস, সেটাকে বলা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম। সেই প্রসিডিউরটা আমাদেরকে ফলো করতে হবে। এবং আমরা যে ইটারেশন বলতেছি না, ইটারেশন 0, 1, 2, 3, এগুলো কিন্তু একটা কনফিগারেশন ম্যানেজমেন্ট আইটেম, যে আমরা এখন কোন ইটারেশনে আছি, 1 নম্বর ইটারেশনে নাকি 2 নম্বর ইটারেশনে, সেটা কিন্তু একটা আইটেম।
তারপরে যে স্পেসিফিকেশন, যেটা আমি বলতেছিলাম যে বিভিন্ন অ্যাট্রিবিউটস এবং তার ভ্যালুস কোনটার, মানে এটা ওয়েট হতে পারে, সাইজ হতে পারে, হ্যাঁ, কি কি এলিমেন্ট আছে সেটা হতে পারে, রেডিয়াস হতে পারে, সবকিছু আসলে স্পেসিফিকেশন। তারপরে কি করি আমরা, যে রিভিউ করা, মাঝে মাঝে রিভিউ করে আপনাকে দেখতে হবে যে সব ঠিক আছে, সিঙ্ক থাকতে হবে সব। এবং যেটা বললাম, ভার্সন কন্ট্রোলিং এ কিন্তু কনফিগারেশন ম্যানেজমেন্টের পার্ট। প্রতিটা ডকুমেন্টের ভার্সন কন্ট্রোল করতে হবে, স্পেশালি ডকুমেন্টের। যে আমি একটু এক্সাম্পল দিলাম যে আমাদের আর্কিটেকচার যে ডিজাইনটা, সেটা যদি এখন ভার্সন 1.4 হয়, তাহলে সবাই যাতে সেটাই ইউজ করে, এটা যাতে আবার গন্ডগোল লেগে না যায়। সো ভার্সন কন্ট্রোল অলসো পার্ট অফ কনফিগারেশন ম্যানেজমেন্ট। এবং আমরা সফটওয়্যারে যারা কাজ করেন এখানে, জানি না মানে মুস্তাহিন ভাই বোধহয় সফটওয়্যারের এক্সপিরিয়েন্স আছে। সো সফটওয়্যারে কিন্তু আমরা এই অনেক আগে থেকে ভার্সন কন্ট্রোল সিস্টেম ইউজ করি, যেটাকে বলে ভার্সন কন্ট্রোল সিস্টেম, সিভিএস বোধহয় এরকম একটা নাম ছিল। এবং এটার জন্য পপুলার আমাদের কিছু সফটওয়্যার আছে যেটা আমরা ইউজ করি, যেমন বিটবাকেট, তারপরে গিট হাব, গিট ল্যাব, আপনারা তো অনেক নাম শুনছেন, গিট হাব, গিট ল্যাব। বিটবাকেট হচ্ছে কমার্শিয়াল, যেমন গিট ল্যাব এগুলো হচ্ছে ফ্রি আপনি ইউজ করতে পারেন সার্টেন পরিমাণ পর্যন্ত আর কি। সেখানে যতগুলো কোডিং করা হয়, বিভিন্ন ফাইল ইউজ করা হয়, এবং হ্যাঁ প্রোগ্রামাররা কাজ করতেছে, দেখা যাবে একটা ফাইলের উপরেই 5 জন প্রোগ্রামার বা 4 জন প্রোগ্রামার কাজ করছে। তো এটা যদি একদম সিক না থাকে এবং সবাই যদি আপডেটেড ভার্সনে কাজ না করে, তাহলে কিন্তু সব গোলমাল লেগে যাবে। সেজন্য কিন্তু ভার্সন কন্ট্রোলের জন্য আমরা কি ইউজ করি, সফটওয়্যার টিম এরকম বিভিন্ন সফটওয়্যার ইউজ করে। আর যারা এখন আমরা এখানে সবাই মনে হয় ইয়ার ইউজার, তাই না? মাইক্রোসফট 365, ওয়ার্ড, এক্সেল ইউজ করেন না? মাইক্রোসফট 365 করেন? জি ভাই, অফিস 365 আগে নাম ছিল, এখন মাইক্রোসফট 365। তো এখানে কিন্তু প্রতিটা ভার্সন কন্ট্রোল হয়, খেয়াল করেছেন তো? এবং আপনি কিন্তু যে কোনো প্রিভিয়াস ভার্সনে যেতে পারবেন। ভার্সন কন্ট্রোলের সুবিধা কি? ডেট টাইম থাকে, তারপরে ভার্সনের নাম্বার থাকে প্রতিটার, আবার কে আপডেট করতেছে সেটা কিন্তু পাবেন। ডকুমেন্টটা কে আপডেট করছে, কি অংশ আপডেট করছে, সেটা কিন্তু আমরা ভার্সন কন্ট্রোলিং এ প্রিজার্ভ করি। At any time যদি কোনো প্রবলেম হয়, you can go back to the previous version. সো যে আমরা যে ওয়ার্ড, এক্সেল আজকাল ইউজ করতেছি ক্লাউডে, সবকিছু কিন্তু এখন ভার্সন কন্ট্রোল হয়। ইভেন গুগল শিট, হ্যাঁ, গুগল ডক, সবগুলোতে কিন্তু ভার্সন কন্ট্রোল হয় এবং আপনি যে কোনো হিস্ট্রিক্যাল জায়গায় ব্যাক করতে পারবেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা হচ্ছে আর্টিফ্যাক্টস তৈরি করলে শুধু হবে না, কি করতে হবে, ঠিক মতো যাতে স্টোর হয় এবং যাতে সহজে রিট্রিভ করা যায়, এটা কিন্তু ব্যবস্থা করতে হবে। এই জন্য প্রায় সবাই ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে। তারপর আমরা একটু আগে প্রজেক্ট 360, মাইক্রোসফট 365 বলছিলাম, বা অফিস 365, সেখানে কিন্তু আমরা স্টোরেজ থাকে সাথে, তাই না? আপনি যদি নেন, দেখবেন যে কিছু আপনাকে ফ্রি স্টোরেজ দিবে এবং ডকুমেন্টগুলো আপনারা অর্গানাইজেশন ওয়াইজ আপনারা শেয়ার করতে পারেন, যেটাকে মাইক্রোসফট কি বলে, এটাকে ওয়ান ড্রাইভ, তাই না? ওয়ান ড্রাইভ, সব এক্সেল ডকুমেন্ট যাই করেন না কেন, যদি আপনার এটা কেনা থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি সেই স্পেসটা ইউজ করতে পারবেন এবং সবাই এটা শেয়ারও করতে পারবেন। আর গুগলে কিন্তু সেম, আমরা গুগল ড্রাইভ ইউজ করি, অনেকে ড্রপ বক্স ইউজ করেন, সেগুলো কিন্তু সবই এই টাইপ, যেখানে আমরা সব স্টোর করতে পারি, ডিস্ট্রিবিউট করতে পারি, শেয়ার করতে পারি ইজিলি, এবং সবগুলো কিন্তু ভার্সন কন্ট্রোলিংও হয়। এবং একটা জিনিস আপনারা মনে হয় এটা জানেন, চেক ইন এবং চেক আউট, যখন কোন একটা ডকুমেন্টে আপনি কাজ করবেন, যদি কোনো একটা শেয়ার ডকুমেন্ট ধরেন 4-5 জন কাজ করতেছে একই ডকুমেন্ট, তখন যে চেক ইন করবে যখন একজন, তখন আসলে অন্যরা এটা ভিউ করতে পারবে, এডিট করতে পারবে না যতক্ষণ সে চেক আউট হয়ে বের হয়ে না যাবে। এটা হোটেলে বুঝছেন না, একটা হোটেলে যখন আপনি চেক ইন করেন, যতক্ষণ আপনি রুম থেকে চেক আউট না করেন, ততক্ষণ পর্যন্ত কোনো গেস্টকে তো আর দেওয়া যাবে না। সেম, আপনি যখন একটা ডকুমেন্টে এডিট করতেছেন, কাজ করতেছেন, তখন আসলে সিস্টেম ওটাকে ফিক্স করে রাখে যাতে নতুন কোনো চেঞ্জ না আসে। এবং যখন এটা আপনি চেক ইন চেক আউট করে বের হয়ে যাবেন, তখনই কিন্তু অন্য একজন আবার ওটাকে এডিট করতে পারবে। তার আগে সবাই ভিউ করতে পারবে, কিন্তু এডিটের পারমিশন থাকবে যে চেক ইন করছে তার উপর। তো এইভাবে কিন্তু আসলে মানে ডকুমেন্টের যে সিনক্রোনাইজেশন এবং যাতে অ্যানোমালি ক্রিয়েট না হয়, সেটা কিন্তু সিস্টেমের মাধ্যমে মেইনটেইন করা হয়। আমরা এই জন্য ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটি ইউজ করি, অনেকে সফটওয়্যার ইউজ করে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেগুলো কিন্তু আমরা এই একই ধরনের ফিলোসফি ইউজ করা হয়। উদ্দেশ্য কি, সমস্ত আর্টিফ্যাক্ট যাতে আমরা স্টোর করতে পারি এবং খুবই যাতে ইজিলি আমরা আবার ওটাকে রিট্রিভ করতে পারি। আর একটা জিনিস হচ্ছে, এই যে এত ডকুমেন্ট দেখেন,
একটা শব্দ আমরা ইউজ করি, এটা মানে কি বলেন তো? ট্যাক্সোনমি মানে কি? ট্যাক্সোনমি ট্যাক্সোনমি মানে আমরা যখন এই যে অনেক ফাইল হয়ে যায় তখন আসলে এটা সহজে রিট্রিভ করবেন কিভাবে, যদি আপনি মানে সবগুলোর সাথে কোনটা কোন ডকুমেন্ট, কোন টাইপের ডকুমেন্ট, কোন ক্যাটাগরির, কোন কনটেক্সটে, এইটা যদি আপনি মেনশন না করেন, ট্যাগ গুলো যদি না দিয়ে রাখেন, পরে কিন্তু আপনি সার্চ করে পাবেন না ডকুমেন্ট। সো ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটাই আপনি ইউজ করেন না কেন, সেটা দেখবেন যে এরকম ট্যাক্সোনমি করার, ট্যাগ করার, ক্যাটাগরিরাইজ করার কিন্তু অপশন থাকে। তাহলে কি হয়, ইজিলি কিন্তু রিট্রিভ করা যায় সহজে। তারপর আজকাল তো আমরা যে মেশিন লার্নিং এবং এআই ইউজ করে কিন্তু আবার ডকুমেন্টের একদম কন্টেন্ট পড়ে আমরা বের করতে পারি, সার্চ, শুধু ফাইল নাম না। তো এই জিনিসগুলো আমাদের যেটাই করি, আর্কাইভ সিস্টেম যেটা ইউজ করি না কেন, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে আসলে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয় নাই, ডিএমএস বলা হয়নি, স্টুডেন্ট ম্যানুয়ালে বলা হয়েছে আর্কাইভিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা বোধহয় সামনের স্লাইডে একটু ডিটেল আছে যে আর্কাইভিং আমরা কি করতে পারি। এই যে আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট আসলে বলা হয়েছে যে আমরা আর্কাইভ ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করি, যেহেতু আসলে আমরা ইজিলি আর্কাইভ করতে পারবো। সরকারি জায়গায় দেখেছেন, সরকারি জায়গায় কিন্তু সেই 50-60 বছরের কিন্তু ফাইল, 100 বছরের পুরোনো কিন্তু ফাইল আপনি যদি যান, তারা কিন্তু খুঁজে বের করে দিবে। সো তাদের ফাইলিং সিস্টেম কিন্তু আমার বেশ ভালোই লাগে, যে চমৎকার, মানে বিটিআরসি যান বা যেখানে যান দেখবেন তারা সময় নেবে কিন্তু দে উইল ফাইন্ড আউট। এটা আপনার পার্সোনাল যদি ফাইল চিন্তা করেন, যেমন আমি আমার ছোট একটা বা দুইটা আলমারিতে আমার ফাইল আছে, এটা খুঁজতে প্রতিদিনই যখন এই ফাইল খুঁজে আধা ঘন্টা সময় লাগে, মানে ঠিক মতো ক্যাটাগরাইজ করা নাই আসলে। সো আর্কাইভ ম্যানেজমেন্ট সিস্টেম সেটা ইউজ করলে কি হবে, এই যে আমরা ভার্সন কন্ট্রোল করতে পারবো, তারপর একটা নির্দিষ্ট ফরম্যাট বা টেমপ্লেটে আমরা সবকিছু রাখবো, তারপরে রিভিউ অ্যাপ্রুভাল হবে, কে কোন ডকুমেন্টটা শেয়ার এডিট করতে পারবে, ভিউ করতে পারবে, তারপর সিকিউরিটি ম্যানেজ হবে, যে কেউ চাইলে এটাকে এডিট করতে পারবে না যদি আপনি শুধু রিড বা ভিউ অ্যাক্সেস দেন, এবং ইজিলি আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন যদি আর্কাইভ ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করেন। জাস্ট ক্লিক করে শেয়ার করলেন, সে পেয়ে গেল, ইমেলের লিংক পাঠিয়ে দিলেন, সে জাস্ট ক্লিক করে যদি পারমিশন থাকে সেটা অ্যাক্সেস করতে পারবে। সো ঠিক আছে, আমরা তাহলে একটু ব্রেকে যাই না, জাস্ট 5 মিনিট ব্রেকে যাই, তারপরে ব্যাক করে এসে বাকি টপিকগুলো একটু দেখি। ঠিক আছে, তো 5 মিনিটে ব্রেকে যাচ্ছি। ওকে, সবাই এসেছি? জি ভাইয়া। অলরাইট, সো আচ্ছা, কারা কারা জয়েন করলাম আর কারা কারা করলাম না দেখি। তানভীর কি ভালো আছেন? আপনারা তো অসুস্থ ছিলেন। তানভীর, গত 4-5 দিন হসপিটালে ছিলাম, গতকালকে বাসায় আসছি, এখনো বেশ দুর্বল। কোন অবস্থায় কোভিড আবার এদিকে আবার এই সমস্যা দিচ্ছে। হ্যাঁ, ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনি জাস্ট ইয়ে করেন। আর এই আমাদের সাইফুর আর বোধহয় আসাদ জয়েন করেন আজকে। আচ্ছা, আমরা এখন যে টপিকটা দেখছি খুবই ইম্পর্টেন্ট টপিক, ম্যানেজ প্রজেক্ট চেঞ্জ। ঠিক আছে, এই টপিকটা ডাইরেক্টলি কানেক্টেড টু ওয়ান প্রসেস, পিএম বকের প্রসেসটা হচ্ছে ইন্টিগ্রেশনের পিআইসিসি, পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেস। পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেস, পিএম বকের এই প্রসেসটা ইন্টিগ্রেশনে আছে। এই টপিকটাই ওখানে যে আলোচনা ছিল সেটা একটা টপিকের মধ্যে এখানে আলোচনা করা হয়েছে। এবং পরীক্ষায় আপনি চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর প্রশ্ন পাবেন, তো ফলে টপিকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কনসেপ্টটা বোঝাটা ইম্পর্টেন্ট যে কিভাবে আসলে চেঞ্জকে ম্যানেজ করতে হয়, স্পেশালি প্রেডিক্টিভ প্রজেক্টে। অ্যাজাইলে আমরা জানি চেঞ্জটা বলি, অ্যাজাইলে তো এই হচ্ছে যে ওয়েলকাম চেঞ্জ, এবং এট এনি টাইম প্রোডাক্ট ব্যাকলগ চেঞ্জ হতে পারে, তাই না? বিজনেস ডাইনামিক্স এর উপর ডিপেন্ড করে, মার্কেটের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু যে কোনো সময় চেঞ্জ করতে পারি। প্রায়োরিটি চেঞ্জ হয়, নতুন আইটেম আসে, আগের আইটেম যেটা মনে করেছিলাম প্রায়োরিটি বেশি সেটা হয়তো আবার বের করে নিয়ে গেলাম আমরা, যেটা ইম্পর্টেন্স নাই। আর প্রেডিক্টিভে কি করা হয়, প্রেডিক্টিভে আসলে চেঞ্জটাকে আমরা তো প্রেডিক্টিভ, তার মানে আমরা আপফ্রন্ট বেশি প্ল্যানিং করি,
এবং আমরা চাই যে প্ল্যানটার সাথে স্টিক থাকার জন্য। সো এখন যদি কোনো কারণে প্ল্যানটা চেঞ্জ করতে হয়, হতেই পারে, চেঞ্জ আমাদের আসতেই পারে। সেটা কি হতে পারে? স্কোপের চেঞ্জ হতে পারে, শিডিউলের চেঞ্জ হতে পারে, বাজেটের চেঞ্জ হতে পারে, নানান কারণে চেঞ্জ আসতে পারে। তারপরে মার্কেট কন্ডিশন থেকে চেঞ্জ আসতে পারে, স্টেক হোল্ডারের কাছে চেঞ্জ আসতে পারে। তো যে চেঞ্জে আসুক না কেন, পিএমআই গাইডলাইনটা আমরা একটু এখানে বোঝার চেষ্টা করি যে যখনই কোনো চেঞ্জ আসবে, পিএমআই আসলে বলা ওইটাকে অবশ্যই রিটেন হতে হবে, ভার্বাল যাতে কোনো কমিউনিকেশন না হয়, রিটেন, দ্যাট শুড বি রিটেন। এবং সেই জন্য আমরা একটা মানে প্রায় সব ম্যাচিউরড অর্গানাইজেশন ফলো করে, সেটা হচ্ছে চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম ইউজ করে। চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম, যে ফর্মের মধ্যে চেঞ্জটা কি, চেঞ্জটা কার কাছ থেকে আসলো, এবং সে যে চেঞ্জটা ইনিশিয়েট করলো তার ম্যানেজার বা তার সুপারভাইজারের সাইন চাই আমরা, যাতে এরকম না হয় যে কেউ যে কোনো জায়গা থেকে মানে রিকোয়েস্ট পাঠালো। এবং এখানে আপনারা দেখবেন এই টপিক আলোচনা আছে যে কে কারা কারা চেঞ্জ দিতে পারবে, সেটাও কিন্তু আমরা চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে করি। পুরো জিনিসটা কাজ করবে একটা প্ল্যানিং ডকুমেন্ট ফলো করে, সেটার নাম হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে? চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকবে যে কিভাবে আমরা চেঞ্জটাকে ইনিশিয়েট করব, কে চেঞ্জ করবে, চেঞ্জটা করলে কোন ফর্ম ইউজ করব, তারপর সব স্টেপস গুলো বলা থাকবে। তো আমি সেই স্টেপস গুলো বলতেছি যে যখনই কোনো চেঞ্জ আসবে চেঞ্জ রিকোয়েস্ট ফর্মে, তার মানে আমাদেরকে ডকুমেন্ট করতে হবে। করার পরে কি করতে হবে, আমাদেরকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। স্লাইড দেখা যাচ্ছে না, স্লাইডটা কি শেয়ার করেছেন? আচ্ছা, এবার দেখা যাচ্ছে। তো মানে শেয়ার হয়নি, না না এখন হয়নি। লিখতেছিলাম একটা জায়গায়, এখানে আমি লিখতেছিলাম আসলে ম্যানেজ প্রজেক্ট চেঞ্জ। ঠিক আছে। আচ্ছা, এই টপিকটা আমি কি বললাম যে আসলে চেঞ্জটা যখন আসবে, চেঞ্জ রিকোয়েস্ট ফর্মের থ্রুতে ডকুমেন্টেড অবস্থা আসবে। এখন আসলে কিন্তু আমরা যে কোনো চেঞ্জ ইমপ্লিমেন্ট করবো না, কি করতে হবে, আমাদেরকে আসলে মিনিমাম স্কোপ, শিডিউল, তারপরে বাজেট, তারপর হচ্ছে কোয়ালিটি, রিসোর্স, রিস্ক, এইসব উপরে কি কি ইম্প্যাক্ট আছে সেটা কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পরে যদি আমি দেখি যে এটা আমার টলারেন্সের মধ্যে আছে, আমরা যা ম্যানেজ করতে পারবো, তাহলে সেই চেঞ্জটা হয়তো, তার মানে কি সেটা খুব একটা বড় ইম্প্যাক্টফুল চেঞ্জ না। যদি কোনো বেস লাইনে ইম্প্যাক্ট না ফেলে, তাহলে ওটা কিন্তু খুব একটা ইম্প্যাক্টফুল চেঞ্জ না, ওটা হয়তো আমরা সহজে ম্যানেজ করতে পারবো। কিন্তু যদি কোনো বেস লাইনে ইম্প্যাক্ট ফেলে, তাহলে পিএমবকের গাইডলাইন হচ্ছে যে আমরা যখন চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব, সেই চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা হয় কিন্তু এই জায়গায়, ওই যে পিআইসিসি যেটা বললাম, পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল। আমরা যখন ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করি, ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, সেটা কিন্তু আমরা করেছি, একটা টপিক ছিল লেসন 2 তে, একটা টপিক ছিল পারফর্ম প্ল্যানিং, ইন্টিগ্রেটিং প্ল্যানিং অ্যাক্টিভিটিস, ইন্টিগ্রেশন অফ প্ল্যানিং অ্যাক্টিভিটিস। এবং সেটা কিন্তু ছিল ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের প্রসেসটার আসলে এগেইনস্টে টপিকটা ছিল। সেখানে আমরা কি তৈরি করি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করি, এবং যত প্ল্যানিং তৈরি করছি আমরা স্কোপে, টাইমে, তারপরে হচ্ছে কস্টে, কোয়ালিটিতে, প্রকিউরমেন্টে, সবগুলোকে আমরা এখানে কি করি, সবগুলোকে কনসলিডেট করে ইন্টিগ্রেট করে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করি। এট দ্য সেম টাইম দুইটা প্ল্যানিং ডকুমেন্ট এক্সট্রা তৈরি করতে হয়, তার জন্য আলাদা কোনো নলেজ এরিয়া বা প্রসেস নাই। একটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, কিভাবে আমরা চেঞ্জ ম্যানেজ করব, এবং আরেকটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা আগের টপিকে আমরা করলাম, কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান। এই দুইটা প্ল্যানিং ডকুমেন্ট তৈরি করতে হয় যখন আপনি ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি করবেন, তখন এডিশনাল প্ল্যানিং ডকুমেন্টগুলো তৈরি করতে হবে। এবং চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান এবং কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, এই দুইটা ফলো করে আসলে আমরা কি করব, প্রজেক্টের চেঞ্জ ম্যানেজ করব, স্পেশালি চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান। আর এটা যদি কোনো আমার কনফিগারেশন আইটেম চেঞ্জ হয়, তাহলে ইমিডিয়েটলি আমরা কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যানও ফলো করব। তাহলে কি দেখলাম আমরা, প্রথম কাজ হচ্ছে চেঞ্জটা ডকুমেন্টেড অবস্থায় আসলো, তারপর আমরা অ্যানালাইসিস করলাম, যেটা আমার মধ্যে হয়, তাহলে এটা আমরা নিজেরা সলভ করলাম উইদিন টিম। যদি এটা বেসলাইনকে ইম্প্যাক্ট ফেলে, তাহলে ইউ ক্যানট চেঞ্জ দ্যাট অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, বিকজ সেটা কি করতে হবে, এসকেলেট করতে হবে, কারণ আপনার এটা বাউন্ডারির বাইরে চলে গিয়েছে। এবং সেই এসকেলেট কাকে করবেন, এখানে পিএমআই গাইডলাইন দিয়েছে যে একটা বোর্ড থাকতে হবে, যেটাকে বলা হয় চেঞ্জ কন্ট্রোল বোর্ড, সিসিবি। যখন আপনি চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করবেন, এট দ্য সেম টাইম আসলে চেঞ্জ কন্ট্রোল বোর্ডও আপনি তৈরি করবেন। কারা কারা চেঞ্জ কন্ট্রোল বোর্ডে থাকবে, তার মানে এখানে কারা থাকবে, যারা আসলে বেস লাইন চেঞ্জ হওয়ার পরেও ডিসিশন মেক করতে পারে, এরকম অথরাইজড লোকজন থাকতে হবে।
এবং তারা আসলে স্পন্সর তাদেরকে অথরাইজ করবে যে তুমি চেঞ্জ ম্যানেজমেন্ট বোর্ডে, চেঞ্জ কন্ট্রোল বোর্ডে থাকতে পারো। তারা হয়তো 3 জনের বা 5 জনের এক্সিকিউটিভ বডি হতে পারে। যখন এই চেঞ্জটা তাদের কাছে আপনি স্কেল করবেন, এই চেঞ্জটা স্কেল করার সময় আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে ইম্প্যাক্ট গুলো অ্যানালাইসিস করলেন, সেই অ্যানালাইসিস রিপোর্ট এবং এই চেঞ্জটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটারও কিন্তু প্ল্যানটা দিতে হবে ম্যানেজমেন্ট। সো সিসিবি হয়তো চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকবে যে এটা সিসিবি বাই উইকলি বা মান্থলি একদিন মিটিং এ বসবে। সো সেই মিটিং এ আপনি তাদেরকে এটা নিয়ে গেলেন, আর যদি ক্রিটিক্যাল কোনো ইস্যু আসে তাহলে আসলে ইমিডিয়েটলি আপনি যাবেন, সেটা ডিসকাশনে বলা থাকবে। সো গেলেন, এখন সিসিবি ওটা দেখার পরে 3টা ডিসিশন নিতে পারে। একটু খেয়াল করেন, 3টা ডিসিশন নিতে পারে। একটা হচ্ছে খুবই সিম্পল ডিসিশন, যে চেঞ্জটাকে অ্যাপ্রুভ করা হলো, রাইট। আরেকটা কি হতে পারে, রিজেক্ট হয়ে গেল। থার্ড কি হতে পারে, ডেফার হতে পারে। ঠিক আছে, 3টা ডিসিশন সিসিবি থেকে আসতে পারে। অ্যাপ্রুভ মানে কি, তার মানে চেঞ্জটা ইমপ্লিমেন্ট করো। এবং এটা যখন আপনি অ্যাপ্রুভ পেয়ে যাবেন তখন কি হবে, চেঞ্জটাকে কোথায় যেতে হবে বলেন, এক্সিকিউশনে চলে যেতে হবে। ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টে একটা প্রসেস আছে কি, ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, মানে এক্সিকিউশনে চলে যাবে। এক্সিকিউশন হওয়ার পরে কি হবে, টেস্টিং হবে, কন্ট্রোল, কোয়ালিটি, ভ্যালিডেট, স্কোপ, কন্ট্রোল স্কোপ এগুলো করতে হবে। টেস্টিং করার পরে যখন রেডি হবে তখন এটা কাস্টমারকে দেখে এটা অ্যাকসেপ্ট করে নিয়ে, এবং আপনার বেসলাইন ডকুমেন্ট গুলো যখন অ্যাপ্রুভ হবে এর সাথে আরেকটা কি হবে, বেসলাইন গুলো কিন্তু আপডেট হয়ে যাবে যখন অ্যাপ্রুভ হবে। আর যদি রিজেক্ট হয় তাহলে যার কাছ থেকে রিকোয়েস্ট এসেছিল সেই অ্যাপ্রোপ্রিয়েট বডির কাছে আপনি ইনফরমেশন দিয়ে দিবেন যেটা কিন্তু রিজেক্ট হয়েছে। আর ডেফার হয় কখন, তার মানে হয়তো আপনার সমস্ত অ্যানালাইসিসের মধ্যে কিছু গ্যাপ আছে, বা ম্যানেজমেন্ট আরো কিছু তথ্য যাচ্ছে, ইনফরমেশন যাচ্ছে, কিংবা ম্যানেজমেন্ট এই সময় ডিসাইড করছে সিসিবি যে আমরা আসলে এখন এটা চেঞ্জটা আমরা ইমপ্লিমেন্ট করবো না, লেটস ওয়েট ফর সাম পিরিয়ড, বা কিছুর জন্য আমরা কিছুর জন্য ওয়েট করি। সো বলতে পারে যে তুমি আরো বেশি ইনফরমেশন নিয়ে আসো, আরো অ্যানালাইসিস করে আসো, কিংবা আমরা ওয়েট করি দেখি নেক্সট মিটিং আমরা ডিসাইড করি। সেটা হচ্ছে ডেফার করা। বুঝতে পেরেছি? এবং এই যে আমরা এই কাজগুলো করছি তখন কি করতে হবে, এই যে যেটা অ্যাপ্রুভ হবে, যেটা রিজেক্ট হবে, যেটা ডেফার হবে, সব কিছুই স্ট্যাটাস সহ থাকবে কোথায়, একটা ডকুমেন্টে থাকবে। সেই ডকুমেন্টের নাম হচ্ছে চেঞ্জ লগ। কি বললাম, চেঞ্জ লগ। চেঞ্জ লগ ডকুমেন্টে কিন্তু থাকতে হবে। আপনার অ্যাপ্রুভ হলেও থাকবে, রিজেক্ট হলেও থাকবে, ডিফার হলেও থাকবে স্ট্যাটাস দিয়ে, যে এটা চেঞ্জ ছিল, আমরা এই তারিখে সিসিবির কাছে গিয়েছিলাম, এটা অ্যাপ্রুভ হয়েছে, এটা রিজেক্ট হয়েছে, এটা ডিফার হয়েছে। এই ডকুমেন্টটা চেঞ্জ লগে আপনি রাখবেন, সব চেঞ্জের ইনফরমেশন থাকবে চেঞ্জ লগে। ডিফারটা আরেকবার একটু বলবেন? ডিফার, জি জি। হ্যাঁ, ডিফার মানে আসলে এই মুহূর্তে আমরা ডিসিশন নিলাম না, আমাদের আরো কিছু ইনফরমেশন দরকার। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজারকে বা যারা যাদের চেঞ্জটা নিয়ে এসেছিল তাদেরকে বলবে যে তোমরা এই ইনফরমেশন নিয়ে আসো, কিংবা কোনো কারণে কোনো স্ট্র্যাটেজিক কারণে বললো যে আমরা এটা 1 মাস পরে ডিসাইড করব। ঠিক আছে, মানে পিছিয়ে দেওয়া বা স্থগিত রাখা ওই সময়, মানে পেন্ডিং করে রাখা এটা। হ্যাঁ, পেন্ডিং করে রাখা, রাইট, পেন্ডিং করে রাখা। কিংবা আসলে যেটা প্ল্যান নিয়ে এসেছে প্রজেক্ট ম্যানেজার যে আমরা এইভাবে ইমপ্লিমেন্ট করবো, সেটা আসলে মানে হয়তো খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট পায়নি ম্যানেজমেন্ট মনে করছে। সো পরের মিটিং আমরা ডিসাইড করি। সো এটা হচ্ছে আমাদের কিন্তু চেঞ্জ ম্যানেজমেন্টের ফুল প্রসেসটা এইভাবে কিন্তু কাজ করবে। একটা পয়েন্ট ছিল, হ্যাঁ বলুন। এই চেঞ্জ লগটা কি তাহলে ওই সিসিবির পরে ওটাই ফার্স্ট ইনকর্পোরেট করা হচ্ছে? না, শুরু থেকেই যখনই চেঞ্জটা আসতেছে ডকুমেন্টেড হয় তখনই আপনি চেঞ্জ লগে চলে আসবে, আর এখানে স্ট্যাটাসটা আসবে সিসিবি থেকে আপনি স্ট্যাটাসটা পাবেন। মানে আমি বলতেছি চেঞ্জ লগের জার্নিটা মানে কোথায় শুরু হচ্ছে বা কি হয় একটু যদি বলতেন। চেঞ্জ লগের ব্যাপারে একটু কনফিউশন ছিল তো এই জন্য। কনফিউশনটা বলেন। কনফিউশনটা হলো মানে চেঞ্জ লগ আমার ফার্স্ট ইস্যু হচ্ছে কখন, বা আমি কখন চেঞ্জ লগটা প্রথম এখানে আমি রাইট ডাউন করছি, সেটা হলো আমি যখন একটা চেঞ্জ রিকোয়েস্ট আসতেছে আমি কি তখনই ওটা রিকোয়েস্ট ইমপ্যাক্ট তখনই করব? হ্যাঁ, তখন চেঞ্জ লগে আপনি এন্ট্রি দিবেন, স্ট্যাটাস থাকবে জাস্ট চেঞ্জটা মানে ইনিশিয়েট হয়েছে। আচ্ছা, তারপরে সিসিতে ঘুরে আসলে তখন এটাকে স্ট্যাটাসে দিব যে এটা অ্যাপ্রুভ হয়েছে, সো এটা প্ল্যানে মানে ডুইং এবং ম্যানেজ ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্কে চলে গেছে। রাইট রাইট, তখন স্ট্যাটাসটা আপডেট হবে, ডেট গুলো আপডেট হবে, হ্যাঁ, কোন মিটিং এ ডিসাইড করা হয়েছে, কবে ডিসাইড করা হয়েছে, এই সব আপডেট হবে চেঞ্জ লগের ওই ডকুমেন্টে। এখানে একটু ইস্যু, যেমন একটা জিনিস আসলো যে আমি একটা প্রবলেম, একটা নিউ স্টেক হোল্ডার আসছো,
আসলো, এটাকে আমি ইস্যু লগে এন্ট্রি করব নাকি চেঞ্জ লগে এন্ট্রি করব? কোনো নতুন একটা স্টেক হোল্ডার আসলো। হ্যাঁ, নতুন স্টেক হোল্ডার আসলো, সো এটার এগেইনস্টে আমি এটা ইনকর্পোরেট করব। তো এখন এটার জন্য আমি তো স্টেক হোল্ডার রেজিস্টারে এন্ট্রি করছি, এক নাম্বার পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ সেকেন্ডলি হচ্ছে যে এটা যদি তিনি যে চেঞ্জ গুলো রিকমেন্ড করবে বা নোট দিবে, সেটা আমি চেঞ্জ লগে দিব। আবার ওটার এগেইনস্টে কি আমার ইস্যু রেজিস্টারে আপডেট করব? আমি কি মানে আমি কি বলতে পেরেছি, মানে আমি বুঝতে পেরেছি কিনা আমি জানি না। আর কি বলবো এটার অ্যান্সার? মানে আমার হ্যাঁ কাছে, না বুঝতে পেরেছি যে আপনি আবার ইস্যুতে দিবেন কিনা। মানে আমার কথা এখন হচ্ছে একজন স্টেক হোল্ডার যদি আসলো, তো সে তাকে তো আমি, এটা আমার একটা সিনারিও কোশ্চেন আমি ফেস করেছিলাম যে আমি একজন নতুন স্টেক হোল্ডার আসলো, তো সেটা আমার স্টেক হোল্ডার রেজিস্টারে এন্ট্রি করলো, ওকে, তিনি কিছু চেঞ্জ রিকমেন্ড করলেন, তো সেটা কি চেঞ্জ রিকোয়েস্টে আমি ইনপুট দিব? হ্যাঁ সে তো চেঞ্জ রিকোয়েস্ট হিসাবে আসবে, চেঞ্জ ডগে তো আসবেই। চেঞ্জ ডগ ডকুমেন্টটা আমার মনে হয় স্টুডেন্ট ম্যানুয়ালে কোথাও বলা নাই মোস্ট প্রবলি। চেঞ্জ ডগ ডকুমেন্ট আচ্ছা আচ্ছা, কোথাও আছে? মনে হয় নাই। যদি না দেখতে হবে। থাকে আমার কাছে মনে হয়, আমি সার্চ করে দেখেছিলাম নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে চেঞ্জ ডগটা কিন্তু থাকা দরকার, যেটা পিএম বকে ছিল। স্টুডেন্ট ম্যানুয়ালে কোথাও চেঞ্জ ডগ শব্দটা নাই, এই চ্যাপ্টারও চেঞ্জ ডগ শব্দটা নাই। হ্যাঁ এগুলো সবগুলোকে ইস্যু রেজিস্টারে মোস্ট প্রবলি রাখতে বলেছে, মোস্ট প্রবলি ইস্যু রেজিস্টারে রাখতে বলেছে। ইস্যু, ইস্যু রেজিস্টার ভাইয়া, হ্যাঁ ইস্যু রেজিস্টার। ইস্যু রেজিস্টার তাহলে না তো ইস্যু একটু লগ, আমাদের ইস্যু লগ শুনছি, ইস্যু রেজিস্টার কি নতুন শোনা? একই জিনিস। একই কথা, আপনি একই? রেজিস্টার বলতে পারেন, লগ বলতে পারেন। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, কনফিউশন হয়ে গেছিলাম ভাইয়া। হ্যাঁ অনেকে লগ বলে, অনেকে রেজিস্টার বলে। এখন যদি আপনি চেঞ্জ লগ ইউজ না করেন তাহলে সবকিছু ইস্যু রেজিস্টারে যাবে, তখন আর না, কোনো বিকল্প নাই, সবকিছু ইস্যু রেজিস্টার। স্টুডেন্ট ম্যানুয়ালে রেজিস্টার বলে কোনো টার্মই নাই, মানে চেঞ্জ রেজিস্টার বলে কোনো কিছু নাই। হ্যাঁ চেঞ্জ লগ বলছি, চেঞ্জ রেজিস্টার বলে কিছু থাকার কথা না, চেঞ্জ লগ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন ভাইয়া তার মানে আমার ব্যাপারটা হচ্ছে, আমার কনফিউশনটা আমি বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এখন চেঞ্জ লগ যেহেতু নাই কোথাও আলোচনা, তাহলে আপনি ইস্যু রেজিস্টারে রাখবেন, আর কোথাও জায়গা নেই তো। ওখানে একটা টাইপ বলবেন যে এটা হচ্ছে চেঞ্জ, ওখানে একটা ফিল্ড মেনটেন করবেন, এটা কি টাইপের ইস্যু, এটা বলবেন যে এটা চেঞ্জ টাইপের ইস্যু, চেঞ্জ চেঞ্জ। ওকে ওকে, বুঝতে পেরেছি, মানে আমরা টাইপ মেনটেন করবো, এটা চেঞ্জ। আর এটা কিন্তু আরেকটা যেমন টাইপ হতে পারে, যখন রিস্ক যখন হয়ে যায় তখন কি হয়, সেটা কিন্তু ইস্যু হয়ে যায়। ইস্যু হয়ে যায়, ইস্যু হয়ে যায়। হ্যাঁ সেটাও কিন্তু ইস্যু রেজিস্টারকে আপডেট করবে, তখন কিন্তু আর রিস্ক রেজিস্টার না, আমরা তখন ইস্যু রেজিস্টারে নিয়ে আসবো, তখন কিন্তু ওটা টাইপ হবে রিস্ক টাইপ ইস্যু, এরকম আর কি। এইভাবে মেনটেন করতে পারবেন, যেহেতু চেঞ্জ লগের কথাটা এখানেও নাই, স্টুডেন্ট ম্যানুয়ালেও নাই আসলে। না কিন্তু ওই যে আপনি স্টুডেন্ট ম্যানুয়ালে, তাহলে আমরা ভাই এক মিনিট একটু সময় নেই, এক মিনিট, সেটা হলো স্টেক হোল্ডার বলেন। আইডেন্টিফিকেশনের মধ্যে স্টুডেন্ট ম্যানুয়ালে ওখানে ওখানে কিন্তু ওই চেঞ্জ লগ, ইস্যু লগ এবং এই ম্যাটার গুলোকে এখানে নোট করা হয়েছিল। তো আমরা বলছি যে ওই যে স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন সময় আমরা এই চেঞ্জ লগ এবং ইস্যু লগ এগুলো পেরিওডিক্যালি প্রজেক্ট যত প্রোগ্রেস করবে আমরা সেগুলোকে ততখানি আপডেট করবো, কথাটা এইভাবে ওখানে বলা ছিল। আমি এই জন্য জিনিসটা একটু কনফিউজ হয়ে গেছিলাম যে হোয়াট টু বি ডান অ্যাকর্ডিং টু দ্য আনসার ম্যাডেল। ওকে ভাইয়া প্লিজ ক্যারি অন। ঠিক আছে, আমি একটু চেক করবো দেখি কি বলেছে। শিওর শিওর। এমনি যদি চেঞ্জ টাইপ না হয় তাহলে তো আননেসেসারি ইয়ে করে লাভ হবে না। আচ্ছা যাই হোক, ঠিক আছে তাহলে লেটস সি। আমরা আসলে আসল আলোচনা সামনে করে ফেলছি যখন আমি আলোচনা করছিলাম চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে। এখানে দেখা যায় যে চেঞ্জ ডগ নিয়ে কোনো কথা বলেনি, সেই সবকিছু ইস্যুতে নিয়ে আসতে বলছে। হ্যাঁ, সো ফলে চেঞ্জ ডগ যেটা আমি বললাম আমার কাছে মনে হচ্ছে ওটা অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট, কিন্তু এখানে কোনো আলোচনা করে নাই। ফলে আমাদের সব চেঞ্জে আমরা কোথায় নিয়ে আসবো, ইস্যু লগে নিয়ে আসতে হবে। চেঞ্জ ডগটা যেহেতু মেনশন নাই তাহলে আমরা ইস্যু লগে নিয়ে আসতে হবে। আচ্ছা ওকে, তাহলে আর কি আছে এখানে আমরা দেখি, লেটস সি ভিতরে কি আছে। প্রজেক্টস আর অ্যাবাউট দি চেঞ্জ, তাই না? একটা কিসের ছবি আছে, প্রজাপতি। প্রজাপতির লাইফ সাইকেলে যেভাবে চেঞ্জ হয় খেয়াল করছেন না, একটা পোকা থেকে প্রজাপতি হয়ে যায়, সো এরকম চেঞ্জ হতে পারে। সো কজেস অফ প্রজেক্ট চেঞ্জ, বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে। নতুন রেগুলেশনস, আমরা রিকোয়ারমেন্ট যখন গ্যাদার করেছি তখন কোনো মিস হয়েছে, তারপরে ইনএকুরেট ইনিশিয়াল এস্টিমেট হয়েছিল, তারপরে স্পেসিফিকেশন চেঞ্জ, স্কোপে চেঞ্জ হয়েছে, কাস্টমারে নতুন রিকোয়েস্ট করেছে, তাহলে হচ্ছে স্পেসিফিকেশন চেঞ্জ। সো এইসব নানান কারণে প্রজেক্ট চেঞ্জ হতে পারে। আর চেঞ্জ যখন হবে তখন আমরা কি ফলো করবো, ওই যে চেঞ্জ কন্ট্রোল সিস্টেমস, ওই যে
মানে চেঞ্জ সিস্টেম যখন মনে শব্দটা পাবো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট দ্য স্টেপস, প্রসিডিউরস, যে কি কি স্টেপ ফলো করতে হবে। যে স্টেপের বর্ণনাটা আমি একটু আগে দিলাম, সেই স্টেপের বর্ণনার ভিতরে আরো সামনে ডিটেল আছে এবং একটা সুন্দর ওয়ার্কফ্লো আছে। সো চেঞ্জ কন্ট্রোল সিস্টেম আমরা কি কি মেনটেন করে, যে বললাম চেঞ্জ কন্ট্রোল ফর্মস, তারপর আমরা কিভাবে ট্র্যাকিং করব। আমি এই জন্য বলছিলাম চেঞ্জ লগ, যদি চেঞ্জ লগ কোথাও মেনশন না থাকে তাহলে আমরা বলবো ইস্যু লগে এটা মেনটেন করবো, টাইপটা হয়তো চেঞ্জ রাখবো, এবং প্রসেসগুলো স্টেপসগুলো কি হবে, যে আমি বলেছিলাম যে কখন কোনটা এসকেলেট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ডকুমেন্টেড করতে হবে, তারপর সিসিবি যদি অ্যাপ্রুভ করে তাহলে আমরা সেটা এক্সিকিউট করবো। এগুলো হচ্ছে প্রসেসের ডেসক্রিপশন এবং অ্যাপ্রুভাল লেভেল, কোনটা আপনার লেভেলে অ্যাপ্রুভ করা যাবে, কোনটা সিসিবিতে, কোনটা তার উপরে করতে হবে স্পন্সরের কাছে। তো সেই লেভেলটাও আপনার চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকবে, যেটাকে আসলে আমরা চেঞ্জ কন্ট্রোল সিস্টেম বলছি। আর সিসিবির আইডিয়াটা বললাম যে চেঞ্জ কন্ট্রোল তৈরি করা হয়, প্ল্যানিং এর সময় তৈরি করা হয় শুরুতে, তখন আসলে সেই বোর্ডটা আসলে ডিসাইড করে। আর এই যে ফ্লোচার্টটা কিন্তু নতুন ইনকর্পোরেট হয়েছে, স্টুডেন্ট ম্যানুয়ালে আছে দেখবেন। এই ফ্লোটাই আসলে আমি বর্ণনা দেওয়ার চেষ্টা করেছিলাম। কি হচ্ছে, চেঞ্জ ইনিশিয়েট হচ্ছে, রাইট? চেঞ্জ ইনিশিয়েট হচ্ছে, তারপর কি করবো আমরা, ডকুমেন্টেড করবো, লক করবো চেঞ্জ রিকোয়েস্টটা। এবং এমন যদি হয় যে প্রথম ক্রাইটেরিয়া গুলোই মিট করছে না, তাহলে কি করবো, প্রথমে রিজেক্ট। আমার লেভেলে যদি রিজেক্ট করা যায়, এমনি একটা চেঞ্জ দিচ্ছে, কোনো আসলে এটা কোনো ইম্প্যাক্ট নাই বা কোনো রিলেভেন্ট কিছু না, তাহলে আমি এটা রিজেক্ট করতে পারি যদি আমার স্টেশনের মধ্যে থাকে। যদি এটা পাস করে তাহলে আমি কি করবো, দেখতে হবে যে আমার প্রজেক্টে কোনো ডেলিভারেবল বা বেস দেন ইম্প্যাক্ট ফেলে কিনা। যদি নো, কোনো কিছুতে ইম্প্যাক্ট নাই, তাহলে কিন্তু আমরা রিজেক্ট করতে পারি, কোনো কিছুতে ইম্প্যাক্ট নাই। আর যদি ইম্প্যাক্ট থাকে, তাহলে এখন দেখেন তিনটা, একটা হচ্ছে মাইনর ইম্প্যাক্ট, যেটা প্রজেক্ট ম্যানেজারের টলারেন্সের মধ্যে আছে, তাহলে প্রজেক্ট ম্যানেজার রিভিউ করে কি করবে, চেঞ্জটাকে অথরাইজ করে দিবে, এবং তখন এটা কাজ শুরু হয়ে যাবে। আর সেকেন্ড কি হতে পারে, মডারেট টাইপ ইম্প্যাক্ট, যেখানে প্রজেক্ট ম্যানেজার এবং আদার স্টেক হোল্ডাররা রিভিউ করতে পারে। আর যদি মেজর ইম্প্যাক্ট হয়, তাহলে কি স্পন্সরকে ইনভলভ করতে হবে। সো এখানে মোস্ট প্রবলি সিসিবির নামটা এখানে বলা নাই, আর এখানে হয়তো সিসিবির উপরে চলে যাবে, এই যেটা মেজর টাইপের ইম্প্যাক্ট হয়। সো যে কোনো জায়গা থেকে মাইনর হলে এখানে আসবে, মানে চেঞ্জটা অথরাইজ হয়েছে। মডারেট হলে মানে অথরাইজেশন বডিটা ডিফারেন্ট হবে। আর যদি খুবই বড় ইম্প্যাক্ট হয়, তাহলে অবশ্যই স্পন্সর লেভেলে যেতে হবে। এবং যদি চেঞ্জটা অথরাইজড হয়, তাহলে কি করবো আমরা, এই যে কমিউনিকেট করবো, চেঞ্জটা এক্সিকিউট করব, এবং আমাদের বেস লাইনগুলোর বা সমস্ত রিলেটেড ডকুমেন্টগুলোকে রিব্যালেন্স করতে হবে, আপডেট করতে হবে, এবং প্রজেক্টটা কিন্তু রিব্যালেন্স হবে তখন। আর যদি এই স্টেজে এসেও কোনো কারণে এই যে এখান থেকে কোনো একটা স্টেজ থেকে নো হয়, তাহলে অবশ্যই এটা আমরা রিজেকশন নোটিশ হিসেবে পাঠিয়ে দেবো যাদের কাছ থেকে রিকোয়েস্ট এসেছে। সেই ফ্লোটা আমরা খুবই ইম্পর্টেন্ট, এই ফ্লোটা মাথা রেখে আসলে কাজ করতে হবে। ফ্লো থেকে ডেলিভারেবল এফেক্টেড, হ্যাঁ বলুন। এখানে নো ডেলিভারেবল এফেক্টেড, নো, এটা একটু হ্যাঁ কনফিউশন ছিল, একটু ক্লিয়ার করতেন যদি। আমি বুঝি ডেলিভারেবল কি ভাই বল, এফেক্টেড। ডেলিভারেবল এফেক্টেড মানে প্রজেক্টে কোনো আউটপুট, হ্যাঁ, বা আউটকাম কিংবা কোনো ডকুমেন্টে এটা কোনো ইম্প্যাক্ট নাই, এরকম একটা চেঞ্জ সামহাউ ফিল্টার হয়ে এই পর্যন্ত চলে আসছে। তাতে সেটা কোনো, এখানে আমি বুঝতেছি যে ডেলিভারেবল এফেক্টেড এটা করতে পারে না, তার মানে কি সে চেঞ্জটা আগাবে না, এটা তো আগানো উচিত না, আগাবে না, সেটা চলে যাবে, কারণ এটা তো কারো কোনো দরকার নাই তো, কারণ এটা কোনো কিছুতে ইম্প্যাক্ট ফেলছে না। সামহাউ এই ইনিশিয়াল ফিল্টারটা সে পাস হয়ে এসেছে, কিন্তু পরে দেখা গেল তার কোনো, যখন অ্যানালাইসিস করতে গিয়েছি আমরা, প্রজেক্ট ম্যানেজার কাজ কি এই জায়গায় অ্যাকসেপ্ট করার পরে কিন্তু প্রজেক্ট ম্যানেজার কাজ হচ্ছে অ্যানালাইসিস করে এই জায়গাটাতে। সে অ্যানালাইসিসে দেখা গেল কোনো কিছু তার কোনো ইম্প্যাক্ট নাই, ঠিক আছে, তখন কি হবে, তখন আমরা এটা রিজেক্ট করে দেবো। আর যদি দেখি যে ইম্প্যাক্ট আছে, তখনই তো আসলে এই জিনিসগুলো শুরু হবে। আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ এটা হচ্ছে চেঞ্জ অথরাইজড, এটা নো হবে কখন, যে কোনো একটা টিমের থেকে নো আসলেই হবে? হ্যাঁ, যে কোনো একটা থেকে নো আসতে হবে। আচ্ছা, মাইনর হয় তাহলে প্রজেক্ট ম্যানেজারের কাছে নো আসতে হবে না, যদি ইয়েস হতে হয় তাহলে কি তিনটা গ্রুপ থেকে ইয়েস আইতে হবে? না, মাইনরের জন্য এই গ্রুপ, ওকে, মডারেটরের জন্য এই গ্রুপ, আর মেজরের জন্য এই গ্রুপ না।
ঠিক আছে, এবং এটা আপনি আপনাদের চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে টেইলরিং করতে হবে আর কি, কে কোনটা করবে, মাইনরটা প্রজেক্ট ম্যানেজার, এটা আপনি ডিসাইড করবেন। আসলে এটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যদি চেঞ্জটাকে এভাবে ক্যাটাগরাইজ করেন যে মাইনর, মডারেট এবং মেজর, তাহলে এটা আপনার মতো করে আপনি এটা বানাবেন আর কি, বা আরো অন্য ক্যাটাগরি করতে পারেন। ইম্প্যাক্টের অ্যাসেসমেন্টের কিরকম করবেন আর কি, মাইনর নাকি, এবং এটা ডেফিনেশন কিন্তু আবার চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকে যে আপনার বাজেটের উপর সে মানে জাস্ট বাজেটের উপর 1% চেঞ্জ হবে বাজেট, তাহলে হয়তো এটা মাইনর 1 থেকে 5%। আর যদি 5 থেকে 10% হয়, আমি শুধু বাজেটের কথা বলছি, এটা স্কোপও হতে পারে, কোয়ালিটি হতে পারে, রিস্ক হতে পারে, যদি হয় তাহলে হয়তো মডারেট হবে। এটা আপনার অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করবে বা আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করবে এবং স্টেক হোল্ডার টলারেন্সের উপর ডিপেন্ড করবে। আবার যদি 10 থেকে 20 হয় বা 10+ অ্যাবভ, তাহলে আসলে আমরা মেজর ইম্প্যাক্ট হিসেবে স্পন্সরের কাছে নিয়ে যাব। এটা চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকে যে কোনটা কোন লেভেলে যাবে। আচ্ছা ভাইয়া, ওই ডেলিভারি এফেক্টেড যে ডিসিশন যে পার্টটা, এখানে ইয়েস ও নোট আসলে আমার কাছে উল্টা মনে হচ্ছে আর কি, মানে ইয়েস এর জায়গায় নো হওয়া উচিত, নো এর কাছে ইয়েস হওয়া উচিত। এটা কিন্তু আমি এখনো ক্লিয়ার না, আমার কাছেও মনে হইতেছে যে এটা তো আমি একবারে এক্সেপ্ট করলাম কেন তাহলে, যদি তাকে ডেলিভারি এফেক্টেড না হবে? কেন মানে accept করলাম? এফেক্টেড, মানে এখানে এটা যেটা তো- বলতেছে যে ডেলিভারি এফেক্টেড যদি না হয় তাহলে সেটাকে রিজেক্ট করে দিতে আর কি, মানে দ্যাট ডাজন্ট সাউন্ড লজিক্যাল, তাই না? যদি ইম্প্যাক্টেড না হয় তখন আমি অ্যানালাইসিস করব আসলে যে প্রিপেয়ার ইম্প্যাক্ট এন্ড স্টেটমেন্ট, হ্যাঁ ডিলিভারিটা এফেক্টেড হচ্ছে না, বাট অন্যান্য অ্যানালাইসিস যেগুলো আছে মাইনর ইম্প্যাক্ট বা সেগুলো, বাট যদি ইফেক্টেড হয়েই যায়, মানে নাই হয়, যেখানে আমি রিজেকশনে পাঠিয়ে দিচ্ছি, না হইলে রিজেকশনে পাঠাবো কেন আমি? মানে তাও তো ডেলিভারি আমার ভাই এইটা চেঞ্জটা আমি এইটা করছি, সেই চেঞ্জটা ডেলিভারিতে কোনো ইম্প্যাক্ট করতেছে না, এটা মিন করতেছে। ইম্প্যাক্ট যদি নাই করে সেটাকে আমি রিজেকশন কেন করে পাঠাবো? ভাই হ্যাঁ, আমি delivery- যতটুকু এটা আমার যতটুকু মনে হইতেছে যে ইম্প্যাক্ট মানে কি, যে আমরা অ্যানালাইসিস করার পরে তো দেখবো যে এটা অ্যাফেক্টেড হইতেছে না হইতেছে না, তাই না? যদি অ্যাফেক্টেড হয় তখন আমরা এটা সিসিবির কাছে পাঠাই, আর যদি অ্যাফেক্টেড না হয় তখন প্রজেক্ট ম্যানেজার নিজেই এটারে অ্যাপ্রুভ করে দেয় যে এটা চেঞ্জ করা যাবে। প্রজেক্ট ম্যানেজার তো এখানে স্টেপ নিবে, ওটা তো রিজেকশনে পাঠাচ্ছে না। তাহলে আমার মনে হয় সবার প্রশ্ন এমন একটা গোলমাল লাগছে। আচ্ছা, আমি একটু আবার বলি। জি ভাই, এটা হচ্ছে আমরা যখন চেঞ্জ রিকোয়েস্ট ফর্মে দেখলাম, আপনারা হয়তো চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম দেখবেন, সেখানে কিন্তু অনেকগুলো আছে না যে এই জিনিস থাকতে হবে, যে মানে কার কাছ থেকে আসছে, সিগনেচার আছে কিনা, এরকম ক্রাইটেরিয়া গুলো আছে। এটা যদি মিট করে তাহলে আমার এই ফিল্টারটা পাস করছে অলরেডি। আর ওটা যদি পাস না করে তাহলে আমি আবার পাঠাবো, যেটা ঠিক করে নিয়ে আসবো চেঞ্জ রিকোয়েস্টটা, তাদেরকে আবার রিজেক্ট করে পাঠাবে। তোমার কিন্তু এখানে সবকিছু ফিল আপ হয় না, হয় না? জি এটা ঠিক আছে, সেটা হচ্ছে একদম জাস্ট সিম্পল চেকিং। এরপরে এখন কি, এখন আমরা দেখবো যে কোনো ডেলিভারেবলের সাথে অ্যাফেক্টেড কিনা। যদি নো হয় তাহলে আসলে চেঞ্জটা নিয়ে আমরা কি করবো? বলার তো কোথাও কোনো ইম্প্যাক্ট নাই, তাহলে এই চেঞ্জটা কি করবো আমরা? চেঞ্জ ফর্মটা ঠিক আছে, একসেপ্ট করে আমরা ক্যারি করতে থাকবো আর কি, মানে চেঞ্জটাকে একসেপ্ট করে নিয়ে কাজ করতে থাকবো, সেটা তো হওয়া উচিত না যখন কোনো ইম্প্যাক্ট মানে নাই, আমাদের খারাপ এখানে মানে কি, নেগেটিভ আমাদের ইম্প্যাক্ট নাই আর কি। আমরা আমরা তো চাচ্ছি যে ইম্প্যাক্ট না থাক, না না, ইম্প্যাক্ট কোথাও থাকলেই কোনো তো আমরা ইম্প্যাক্ট নাই, পাঠাবো। তাহলে আমি এটা নিয়ে কেন কাজ করবো? না, হ্যাঁ, এটা সেটা ঠিক তো বলেছেন, বলা আছে, change ইয়েস হলে তো আমরা request পাঠাচ্ছি। থেকে কাজ করবে। আর আসলে এরকম চেঞ্জ মানুষ বলে অনেক না সময় যে আপনি না এটা চেঞ্জ ভাইয়া, করেন। এরকম না যে ইম্প্যাক্ট নাই তার মানে কি এটা আমার কোনো ডেডলাইন মিস করতেছে না, এখানে কোনো কস্ট বেশি লাগতেছে না, কোনো শিডিউল টাইম বেশি লাগতেছে না, তার মানে কি এটা আমি একসেপ্ট করে নিব, এরকম না এই চেঞ্জটা? না না না, এটা না, এটা এরকম না। এটা মানে কি, মানে হয় না যে আমরা একটা মানে চেঞ্জ পাঠাইছি, আসলে অলরেডি ডেলিভারেবল মতো এটা আছে, কিন্তু সামহাও সে মিস করছে বা জানে না বা এরকম কিছু একটা হচ্ছে, তো সে তো কোনো ইম্প্যাক্ট নাই, ওটা অলরেডি সে পেয়ে যাবে যে চেঞ্জটা সে রিকোয়েস্ট করেছে। ভাই একটা এক্সাম্পল যদি দিতেন না তাহলে বুঝতে পারতাম, আমরা একটু ঘোলা হয়ে গেছি। হ্যাঁ, ধরেন আমি বললাম যে কি বলবো, আমি যে আমি গুগলে সার্চ করব, হ্যাঁ, সার্চ করলে কি হবে যে আমি যাতে যেটা সার্চ করলাম সেটা যাতে সবার টপে থাকে, এরকম একটা চেঞ্জ রিকোয়েস্ট আসলো। এখন সামহাও এটা মিস হয়েছে, এখন আসলে দেখা গেল যে ডেলিভারেবলে যেটা আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া দিয়েছি তার মধ্যে অলরেডি লেখাই আছে যে যখন এটা সার্চ করা হবে, যেটা টপ, হ্যাঁ, টপ আইটেম বা টপ প্রায়োরিটি বা সবচেয়ে বেশি যেটা ইয়া পাচ্ছে সেটা সবার টপে থাকবে। সেটা অলরেডি কিন্তু আমাদের
ডেলিভারির মধ্যে আছে, ফলে এটা তো সামহাও সে মিস ইন্টারপ্রেট করছে বা কোনো কারণে এটা সে বোঝে নাই, তো এটা তো কোনো ইম্প্যাক্ট নাই আমার, এটা তো অলরেডি পেয়ে যাবে সে, আমরা জাস্ট তাকে নোটিশ জানাবো যে এটা কিন্তু অলরেডি আছে, সেই জন্য তোমার তুমি এটা কিন্তু পাবা, তুমি পাবা, এটা তোমার এই জন্য সে রিজেক্ট করে দিবে, এটা নিয়ে তার কাজ করার দরকার নেই, তাকে শুধু জানাই দেন যে তুমি এটা কিন্তু পাবা, এটা অলরেডি আছে এখানে। মানে চেঞ্জ রিকোয়েস্টটা আসলে এখানে কোনো মেজর চেঞ্জ করতেছে না, আমার अवेलेबल ফিচার লিস্টের মধ্যেই আছে বা আছে সামথিং, কিন্তু সামহাও মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে বা কমিউনিকেশন মানে গ্যাপ হচ্ছে, অ্যালাইনমেন্ট হয়তো বা ভুল আছে বা ওটা অ্যালাইনমেন্ট প্রেজেন্টেশন ভুল হয়েছে, আচ্ছা আচ্ছা, সেই জন্য মানে ওনার চেঞ্জ যেটা চাচ্ছিলেন সেই চেঞ্জটা যদি না হয় তাহলেও আমার সিস্টেমটা বা ডেলিভারেবলে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, ইম্প্যাক্টেড হচ্ছে না। তার মানে যে তার রিকোয়ারমেন্টে এটা আছে কিন্তু সে বুঝতে পারে নাই, এইরকম বুঝতে পারে নাই বা মিস অ্যালাইনমেন্ট হয়েছে বা তার আন্ডারস্ট্যান্ডিং এ গ্যাপ হয়েছে, যেটা আপনি যখন মানে জাস্ট কি বললে মানে নরমাল দেখেই বুঝতে পারতেছেন যেটা আসলে অলরেডি আছে, তাই তো এটা নিয়ে আগাবেন না, যেটা দেখবেন যে আসলে এফেক্ট করতেছে আপনার যে লিস্ট অফ ডেলিভারেবল করছেন, আপনার স্কোপ স্টেটমেন্টে যা আছে, তাই তো তখন আপনি যাবেন আরো ডিটেইল কাজ করতে যাবেন। ওকে ওকে ভাই, আর এই ফিল্টারটা বুঝতে পেরেছি, এখানে একটু কনফিউশন লাগতে পারে যে এটা ভাইয়া এটা কি চেকলিস্ট ফলো করলাম, চেকলিস্ট থেকে যেহেতু পাস করলো তখন হ্যাঁ থেকে চেকলিস্ট ফলো করলাম, হ্যাঁ হ্যাঁ এটা আমি দেখেছি যে আমি যখন কিছুদিন আইসিটি রিভিউতে কাজ করলাম, ওরা প্রতিটা চেঞ্জ রিকোয়েস্ট একটা বিশাল একটা ফর্ম ইউজ করে, আর সেই ফর্মে কিছু না থাকলে ওরা এটা রিজেক্ট করে দেয়, যে আবার ঠিক করে নিয়ে আসেন, নাহলে চেঞ্জ নিয়ে কোনো কাজ করবে, সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপটা। আর পরের স্টেপে যে মিস অ্যালাইনমেন্ট বা কোনো কারণে দেখা গেল যে আসলে এটা কোনো কারণেই নাই এটা নিয়ে কাজ করো, কারণ এটা অলরেডি আছে। ওকে, গট ইট, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আপনারা একটু দেখে নিয়েন, ওটা ওই চ্যাপ্টারে ডিটেল আছে, আমরা এটা শেষ করে আছি। সো এখানে যদি অ্যাপ্রুভ হয়, এটা খেয়াল করে যখন অ্যাপ্রুভ হবে, যে এখানে কিন্তু প্রসেসটা যেখানে পিএমকে পিআইসিসি পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ করতে, এই প্রসেসটার আউটপুট হচ্ছে অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট, মানে চেঞ্জগুলো রিকোয়েস্ট অ্যাপ্রুভ হচ্ছে সেগুলো নিয়ে আমরা কাজ করব, বাকিগুলো তো রিজেকশন হয়ে আমরা পাঠিয়ে দিলাম, জানাই দিলাম। এখন যেটা অ্যাপ্রুভ হলো সেটা কি করবো আমরা, সেটা আমরা এখন যে এক্সিকিউশনে চলে যাবো, যেটা আমরা এই গ্রাফ থেকেও দেখতে পাচ্ছি, আমরা আসলে এক্সিকিউশনে চলে যাব। আর আমাদের চেঞ্জ রিকোয়েস্ট গুলা আসলে আমরা এই যে কয়েকটা ভাগে ভাগ করি, তাই না? কারেক্টিভ অ্যাকশনের জন্য চেঞ্জ আসে, প্রিভেন্টিভ অ্যাকশনের চেঞ্জ আসে, আর একটা ডিফেক্ট রিপেয়ার, কোনো একটা ডিফেক্ট হয়ে গেছে সেটা রিপেয়ারের জন্য, বা আপডেট, নতুন একটা স্কোপ এসেছে বা স্কোপের একটা এনহান্সমেন্ট হয়েছে, সেটা হচ্ছে আপডেট। এই তিনটা খেয়াল করেন, এটা কিন্তু যে আমি যে কোয়ালিটি বোঝানোর জন্য সিলিন্ডার ইউজ করেছিলাম, এটা কিন্তু এরকমই, ব্যাপারটা এরকম যে এটা আসলে প্রিভেন্টিভ হচ্ছে এখানে প্রিভেন্টিভ অ্যাকশন, আর কারেক্টিভ অ্যাকশন এক্সিকিউশনের সময় আমরা কিছু কারেকশন নিয়ে আসতেছি, আর ডিফেক্ট রিপেয়ার যেটা ডেলিভার তৈরি হচ্ছে তার ডিফেক্টের জন্য আসলে চেঞ্জটা আসছে, ডিফেক্টটাকে আমরা চেঞ্জ করব। আর চেঞ্জ রিকোয়েস্টটা ইমপ্লিমেন্ট করি, তাহলে আর সামনে কি হচ্ছিল কেটে গেছিল, হ্যাঁ ওটা একটু লাস্ট সাইডটা ডিফেক্টটা আপডেটেড, ডিফেক্টের সময় ডিফেক্ট হয়েছিল, ডিফেক্টের সময় ডিফেক্ট হয়েছে। চেঞ্জ রিকোয়েস্ট টাইপ অফ চেঞ্জ রিকোয়েস্ট আর কি, কারেক্টিভ অ্যাকশনের জন্য চেঞ্জ রিকোয়েস্ট আসতে পারে, প্রিভেন্টিভ অ্যাকশন তার জন্য চেঞ্জ রিকোয়েস্ট আসতে পারে, যাতে আমরা প্রিভেন্ট করতে পারি নেক্সট ইয়া না হয়। ঠিক আছে, যে আমাদের কোভিড সিচুয়েশন দিয়ে বোঝা যায় প্রিভেন্টিভ অ্যাকশন মানে আমরা যারা টিকা নিচ্ছি, ভ্যাকসিন নিচ্ছি। কারেক্টিভ অ্যাকশন কি, যে আপনার কোভিড হয়ে গেছে অলরেডি, তাহলে কি করবো, কারেক্টিভ অ্যাকশন ছাড়ার উপায় নেই। ডিফেক্ট রিপেয়ার এটা কিন্তু আরো পরের স্টেজ চলে গেছে নাকি, আমরা যে সিলিন্ডারটা এঁকেছিলাম, এটা কি দেখেছেন সিলিন্ডারটা? জি 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 ভাই, হ্যাঁ, ওটা দিয়ে আসলে একটু মনে রাখা যায় কোনটা কি আসলে। প্রিভেনশন যদি কারেকশন করে তাহলে আসলে নেক্সট টাইম প্রবলেমটা হবে। যারা ভ্যাকসিন নিয়েছেন, কোভিড হলো বলা হচ্ছে যে খুব সিভিয়ার কিছু হবে না। আর কারেক্টিভ অ্যাকশন মানে ওই যে এক্সিকিউশনে যে আপনি এরর গুলো সলভ করবেন, ঠিক করবেন, হয়তো প্রসেসের বা ডেলিভারেবল, সেটা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন। আর ডিফেক্ট আসলে অনেক কস্টলি হবে, ডিফেক্ট রিপেয়ার এটা অনেক কস্টলি হবে। ঠিক আছে, মানে কোভিড যা যত বেশি ইম্প্যাক্ট ফেলে তার কিন্তু এখান থেকে রিকভার করতে অনেক সময় লাগে। আর এই স্টেজে যদি থাকেন তাহলে হয়তো খুব কুইকলি আপনি ইয়ে করতে পারেন। যে আমাদের একটা ব্যাচের
আপনাদের তো 110 আগের ব্যাচে একটা ছেলে তার জাস্ট কলিগ পাশাপাশি নেই বুঝতো ইয়াং ছেলে একটা তো সে কোভিড এর মানে সে পাত্তাই দেয়নি প্রথম 1-2 সপ্তাহ তার সমস্যা সে যায় নাই মানে ডাক্তারকেও দেখেন কি হবে কোভিড তারপরে জাস্ট একদিন 2 দিন পরেই তাকে হসপিটালাইজ করার পরে একদম সরাসরি আইসিইউ এবং সে আর ব্যাক করতে পারেনি ইয়াং ছেলে সো মানে চেঞ্জ রিকোয়েস্ট গুলো এই টাইপের হয় কারেক্টিভ অ্যাকশনের জন্য হয় প্রিভেন্টিভ অ্যাকশনের জন্য হয় ডিফেক্টিভ প্যাডের জন্য হয় আর আপডেট তো বুঝতেছি নতুন কোনো চেঞ্জ বা মডিফাই সেটা হচ্ছে আপডেট ঠিক আছে তাহলে চেঞ্জ ম্যানেজমেন্ট থেকে কিন্তু পরীক্ষায় বেশ প্রশ্ন আসবে কিন্তু তো আমরা দেখে নেই এরপরে আর 2টা টপিক থাকলো হ্যাঁ কিছু বললেন না না এই স্লাইডটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাই জিজ্ঞেস করলাম হ্যাঁ 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 রাইট রাইট এবং স্টুডেন্ট ম্যানুয়ালে আরো অনেক ডিটেল আছে স্টুডেন্ট ম্যানুয়ালটা ভালো মতো করলেই হবে আমার মনে হয় ইয়াতে ফেরার দরকার নাই যে পিএমবকে দরকার নেই কারণ এখানে বেশ অনেক ডিটেল আছে ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে শেষ করি বাকি 2টা টপিক থাকলে নেক্সট ক্লাসে আমরা ইস্যুস